হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমাদের আলোচনার টপিক একাদশ শ্রেণীর ছায়াপ্রকাশনী থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কার্যক্ষমতা শক্তির আজকে লাস্ট ভিডিও বলতে প্রবলেম সেট 2, সেটার আজকে লাস্ট ভিডিও করছি। প্রবলেম সেট 2 এর সম্পূর্ণ সমাধান পাবে তোমরা এই ভিডিওতে, এবং তার সাথে 19খানা ম্যাথ আমাদের আজকে টার্গেট আছে, সেই 19টা ম্যাথই আজকে আমরা কমপ্লিট করব। ওকে, চলো তাহলে বিশেষ কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওয়ার্ক অ্যান্ড এনার্জি, কার্য শক্তি, প্রবলেম সেট 2 এর ফুল সলিউশন ক্লাস 11th মধ্যে পড়ছে। ক্লাস 11-এর যে সলিউশন সিরিজ চলছিল তার আন্ডারে পড়ছে। চলো তাহলে প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্ন কি বলেছে, একটি বস্তুকে একটি সুতোর সাহায্যে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। আচ্ছা, ঘোরানো হোক। সুতোটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন টানের পার্থক্য 19.6 নিউটন হলে বস্তুটির ভর কত? আচ্ছা, বেশ ভালো জিনিস। আচ্ছা, তোমরা কি এটা জানো? দেখো, তোমরা কি এটা জানো যে উল্লম্ব বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর সর্বনিম্ন পথে এখান থেকে এখানে আছে আর এখান থেকে এই পজিশনে আছে, সর্বোচ্চ পজিশন এবং সর্বনিম্ন পজিশন। এটা সর্বনিম্ন আর এটা সর্বোচ্চ পজিশন। এই দুটো পজিশনে যদি বলি আমি এ এবং বি, এই দুটো পজিশনে টানের পার্থক্য কত হয় সেটা কি জানা আছে? অর্থাৎ টি এ পয়েন্টে আর টি বি পয়েন্টে এই দুটোর মধ্যে যে ফারাকটা থাকে সেটা হয় 6 mg। যদি না জানা থাকে এই রিলেটেড যে থিওরি পোর্শনটা আছে সেটা কিন্তু ভালো করে জানতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমরা চাইলে এখানে মান বসিয়েও দেখতে পারো। এখানের গতিশক্তি স্থিতিশক্তির যোগফল, এখানের গতিশক্তি স্থিতিশক্তির যোগফল, এখানে কত হয় না এখানে হয় √5gr, এখানে কত হয় না এখানে √gr। এটা বসিয়েও তোমরা, এগুলো কি, এগুলো হচ্ছে ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি। এত বেগে ছাড়লে এখানে এত বেগ হবে এবং সম্পূর্ণ সিস্টেমটা সম্পূর্ণ বৃত্তাকার পথে কিন্তু ঘুরতে থাকবে। এর চেয়ে কম বেগ যদি এখানে তৈরি হয় তাহলে কিন্তু ঘুরতে পারবে না। এগুলো পুট করে তোমরা কিন্তু দেখতে পারো, তোমরা পেয়ে যাবে যে টানটা রাশিমালা কত দাঁড়াচ্ছে। আই হোপ। আচ্ছা, এবার তাহলে এই দুটো টানের পার্থক্য হচ্ছে 6 mg। তাহলে এই 6 mgটা কার সাথে সমান? 6 mgটা 19.6 সাথে সমান। তাহলে আমি বলতে পারি যে এমটা কত হবে? এমটা হবে 19.6 ডিভাইডেড বাই 6 ইন্টু জি মানে 9.8। এটা কেটে গেল, দ্যাট ইজ 2/6 মানে হচ্ছে 1/3 কেজি। এটা হলে খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে এবং একটা থিওরিটিক্যাল পোর্শন, এটা জানারও কথা। 2 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 2 নম্বর প্রশ্ন বলেছে যে এইচ উচ্চতা বিশিষ্ট একটি মসৃণ বক্রপথ বরাবর একটি বল নেমে এলো এবং আর ব্যাসার্ধের একটি উল্লম্ব বৃত্তাকার পথ সম্পূর্ণ ঘোরার মতো বেগ অর্জন করলো। দেখাও যে বলটি বৃত্তাকার পথ অতিক্রম করবে যদি এইচটা লেস দেন 5r ডিভাইডেড বাই 2 হয়ে থাকে তবেই। আচ্ছা, বেগ অর্জন করলো সম্পূর্ণ ঘোরার মতো, অ্যাটলিস্ট সম্পূর্ণ ঘোরার মতো বেগ অর্জন করলো। তাহলে সেই বেগটা কত থাকে কি বললাম? এখানে হয় √5gr। এই বেগটা অ্যাটলিস্ট থাকে ওর মধ্যে। যদি এই বেগটা না থাকে, এর চেয়ে কম বেগে যদি বস্তুকে ছোড়া হয়, মানে অ্যাকচুয়ালি এইভাবে যদি আমি বেগ দিই, এর চেয়ে কম বেগ, তাহলে কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করতে পারবে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা দিয়েছে, এইচ উল্লম্ব উচ্চতা বিশিষ্ট একটি মসৃণ বক্রপথ বরাবর একটি বল নেমে এলো এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট, আচ্ছা স্মল আর নিচে, ফলে আমারও এখানে স্মল আর নেওয়া উচিত, স্মল আর নিলাম। এবার গল্পটা দাঁড়াচ্ছে যে যদি এটা এইচ উচ্চতা বিশিষ্ট ওই বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে গল্পটা দাঁড়াবে যে একটা কাজ করো। দেখো, আমরা কি জানি v²/2g সমান এইচ হয়। হ্যাঁ, এটা হয়, এটা হয়। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ভি এর মান বসিয়ে দিই, আচ্ছা এখান থেকে v² কত দাঁড়াবে? 5g স্মল আর। তাহলে এটা হবে 5g ডিভাইডেড বাই 2g। ওকে, এটা কেটে গেল, ফলে এটা তোমাদের এইচ চলে এলো। তাহলে এইচ কত এলো? এইচ এলো 5r ডিভাইডেড বাই 2। এবার মান তো বার হয়ে গেছে এবং সেটা ইকুয়াল টু ফরমেশনে এসছে। এইটা যদি অ্যাটলিস্ট ভি এর মানটা এর চেয়ে যদি বড় হয়, তাহলে কি আমি বলতে পারি যে ভি এর মানটা এর চেয়ে যদি বড় হয়, v² মানটা যদি এর চেয়ে বড় হয়, v² মানটা যদি এর চেয়ে বড় হয়, মানে এটার চেয়ে বড় হয়, মানে এটাকে বেশি হতে হবে। ওকে, এটাকে বেশি হতে হবে, মানে 5gr এই জায়গাটাকে কম হতে হবে এইচের তুলনায়। মানে এটা যদি অ্যাটলিস্ট এটা থাকে, মিনিমাম এটা থাকে, এর চেয়ে বেশি হলে ভালো,
সবচেয়ে মিনিমামটা কি দাঁড়াবে? এটা। ওকে, আচ্ছা এইচের মানটা যদি এর চেয়ে কম হয়, বেগের মানটা যদি এর চেয়ে কম হয়, তাহলে মোটামুটি বৃত্তপথে ঘূর্ণায়মান বস্তু হিসাবে চিহ্নিত হবে। তার চেয়ে কম হয়ে গেলে কিন্তু হবে না, সরি তার চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু হবে না। তাহলে এর যে হাইটটা, সেই হাইটটা যাতে এর চেয়ে কম হয়, হাইটটা যাতে এর চেয়ে বেশি হয়, এটা যেন তার চেয়ে কম হয়, তাহলে কিন্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ অনায়াসে কিন্তু ঘুরতে পারবে। সেই জিনিসটা এখানে দিয়েছে যে হাইটটা, সেই হাইটটা যদি 5r/2 এটার মতো হয়, মানে এর চেয়ে যদি বেশি হয় তাহলেই কিন্তু ঘুরতে পারবে। কিন্তু হাইটটা যদি 5r/2 এর চেয়ে কম হয়ে যায় তাহলে কিন্তু ঘুরতে পারবে না। এই জিনিসটা বলেছে, এই জিনিসটা ছোট্ট একটা প্রুফের মতো দিয়েছে, দিস ইজ প্রুফড, হেন্স প্রুফড। ওকে, বোঝা গেছে জিনিসটা। আদারওয়াইজ তোমরা এনার্জি কনজারভেশন লাগিয়েও জিনিসটা করতে পারো। আমি এটা জাস্ট উল্লম্ব গতির যে রাশিমালাটা v²/2g সেই ফরমেশনে করে পরে জিনিসটা দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেল v² = 2gh, এটা ভেবেও করতে পারতে, v² = 2gh, ঠিক, v² = 2gh, v² or > 2gh, এটা করেও কিন্তু করতে পারতে, বা 2gh তারপর v² এর মানটা পুট করলে এখানে, সেটা করেও করলে হয়, অসুবিধা নেই। অথবা এনার্জি কনজারভেশন ল হিসাবেও কিন্তু করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোতে কিন্তু একই অ্যান্সার বার হবে। ওই যে স্থিতিশক্তির পরিবর্তন, সেটা যেন গতিশক্তির পরিবর্তনের সাথে ইকুয়াল হয়ে যায়, এই হিসাবে কিন্তু ম্যাথটা করতে হবে। যাই হোক, 1 আর 2 আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। 3 নম্বর প্রশ্ন, কার্যক্ষমতা শক্তি আমাদের প্রায় শেষের মুখে। এরপরে আমরা স্থিতিবিজ্ঞানের দিকে অগ্রসর হব এবং স্থিতিবিজ্ঞানের প্রশ্নগুলো MCQ আছে, প্রবলেম সেট 1 আছে, সেদিকে কিন্তু আমরা অগ্রসর হব। চলো দেখা যাক। আচ্ছা, 3 নম্বর কি বলেছে? একটি পাম্প প্রতি মিনিটে 5000 কেজি জল 12 মিটার উচ্চতায় তুলতে পারে। যদি 30% শক্তি নষ্ট হয় তবে ইঞ্জিনের ক্ষমতা কত? আচ্ছা, ইঞ্জিনের ক্ষমতা কত? ইঞ্জিনের ক্ষমতা কিন্তু 100%-এ বার করতে হবে। যাই হোক, ঠিক আছে, দেখো দেখলেই বুঝতে পারবে, অঙ্কটা সোজা। এই টাইপের অঙ্ক এর আগেও আমরা করেছি, প্রবলেম সেট 1-এ ছিল। যাই হোক, একটি পাম্প প্রতি মিনিটে 5000 কেজি জল তুলছে, মানে 60 সেকেন্ডে, প্রতি মিনিটে মানে কি 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে 5000 কেজি জল তুলতে পারে, 5000 কেজি জল তুলতে পারে, 5000 কেজি জল তুলতে পারে, সেটা 12 মিটার উচ্চতায়, 12 মিটার উচ্চতায়, 12 মিটার উচ্চতায় জলটা তুলতে পারছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি mgh বার করি, এই ক্ষেত্রে যদি mgh বার করি ডিভাইডেড বাই টি বার করি, সেটা তোর ক্ষমতা, সেটা কি ওর ক্ষমতা। আচ্ছা, তাহলে মাসটা হচ্ছে 5000 কেজি, জিটা হচ্ছে কত ধরবো 9.8, ইন্টু এইচ কত 12 মিটার, ডিভাইডেড বাই টি টাইমটা 60 সেকেন্ড দিয়ে ভাগ করবো, কারণ প্রতি সেকেন্ডের দরকার, ওয়াট পেতে গেলে আমাদেরকে প্রতি সেকেন্ডে বার করতে হবে। আচ্ছা, এটা চলে এলো। এইটাই কি না, এটা যে মেন যে পাওয়ার, মেন যে ইঞ্জিনের ক্ষমতা, সেই ইঞ্জিনের ক্ষমতার 70%, এটা হচ্ছে 70%। তাহলে 100% কত, সেটা বার করে নিলে সেটাই পি হয়ে যাবে আমাদের। আচ্ছা, তাহলে এটা কাটাকুটি গেলে এটা 5 আর এটা কাটাকুটি গেলে 1000, তাহলে 1000 যদি এখানে হয়ে যায়, আবার এটা কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল 9800 ডিভাইডেড বাই 7 ইন্টু 10, মানে আরেকটা শূন্য চলে আসবে, এটা লেখার দরকার নেই। দ্যাট ইজ পি, বোঝা গেছে। এরপর এটাকে যদি আমি ভাগ করি, তাহলে এটা হবে 14 দিয়ে ভাগ করলে 14 7 98, 1 2 3, সেটা হচ্ছে আমাদের পি, মানে টোটাল পাওয়ার। সেই পাওয়ারের কিছু অংশ তো নষ্ট যায় আর কিছু অংশ কাজ করে, তো এখানে 70% কাজ করেছে না, 70%, হ্যাঁ 70% কাজ করেছে আর 30% নষ্ট হয়েছে। এখানে 70% ইউজ কেন করলাম, তার কারণ হচ্ছে 30% নষ্ট গেছে। আচ্ছা, তাহলে 14 কিলোওয়াট এই পরিমাণ পাওয়ার কিন্তু ইঞ্জিনটার হবে। ঠিক আছে, বোঝা গেছে। 4 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। 25.51 কেজি ভর বিশিষ্ট একটি ব্লককে সমবেগে একটি অনুভূমিক তলের ওপর দিয়ে 10 মিটার দূরত্ব টানা হচ্ছে। ব্লক ও তলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক 0.2 এবং প্রযুক্ত বল উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকলে প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত হবে? আচ্ছা, ঘর্ষণের একটা ব্যাপার এখানে আছে। 4 নম্বরের প্রশ্ন, অনুভূমিক তলেই টানা হয়েছে, অনুভূমিক তল, এই গেল আমাদের ব্লক, সেই ব্লককে একটা ফোর্স দিয়ে টানা হচ্ছে। ফোর্সের মান দিয়েছে, ফোর্সের মান দেয়নি, এত কিছু ভর বিশিষ্ট একটি সমবেগে অনুভূমিক তলবেগে এটা প্রযুক্ত বল উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি, প্রযুক্ত বল উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, টানা হয়েছে যেটা, সেটার যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে এখান থেকে কত
না 10 মিটার, 10 মিটার টানা হয়েছে। এটা উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে, বল কিন্তু দেওয়া নেই। আচ্ছা, চলঘর্ষণ গুণাঙ্কটা দিয়ে দিয়েছে, মিউটা দিয়ে দিয়েছে 0.2, মাস দিয়ে দিয়েছে কত 25.51 কেজি। আচ্ছা, এত কিছু দিয়ে দিয়েছে, 10 মিটার টানা হয়েছে, 0.2 হচ্ছে মিউ, 60 ডিগ্রি কোণে আনত আছে, তাহলে প্রযুক্ত বলের দ্বারা কৃতকার্য। আচ্ছা, প্রযুক্ত বলের দ্বারা কৃতকার্য। প্রথম কথা, তোমরা যদি বাক্যটাতে লক্ষ্য করলে এটা কিন্তু সমবেগ বলে দিয়েছে। সমবেগ কথাটার অর্থ দাঁড়ালো যে এখানে ভিটা কিন্তু কনস্ট্যান্ট আছে। কিন্তু আমি তো বাইরে থেকে ফোর্স প্রয়োগ করছি, তাও কেন স্যার ভিটা কনস্ট্যান্ট আছে? তার কারণটা হলো যে পরিমাণ বল তুমি প্রযুক্ত করছো না, যে পরিমাণ বল তুমি প্রযুক্ত করছো তার যে অনুভূমিক উপাংশ এদিক বরাবর কে দাঁড়াবে? এদিক বরাবর দাঁড়াবে এফ সাইন 60। এফ সাইন 60, সেই এফ সাইন 60কে একটা ঘর্ষণ বল এদিকে কিন্তু আটকে রেখেছে। এফ সাইন 60টা ডেফিনেটলি ইকুয়াল টু হবে কার সাথে? স্মল এফের সাথে। তার ফলে এর মধ্যে কোনো লব্ধি বল কাজ করেনি নয়, লব্ধি বল কাজ করেনি। এফ নেটটা 0, তাই এ নেটটাও জিরো, ফলে এ কিন্তু সমবেগে চলতে থাকছে। কনসেপ্ট বুঝবে তবে কিন্তু অঙ্কগুলো নামবে, নাহলে নামবে না। এই জিনিসটা বোঝা গেল? তাহলে আমি এবার ক্যালকুলেশনে চলে আসি। ঘর্ষণ বলতে অনায়াসে বার করা যাবে, মিউ এম জি করে পরে বার করা যাবে। মিউ দেওয়া আছে, এম দেওয়া আছে, জি দেওয়া আছে, সব কিছুই বার করা যাবে। সেটার সাথে ম্যাচ খাবে এফ সাইন 60। এফ সাইন 60-র মান আমাদের কাছে কত দাঁড়াবে? এফ সাইন 60, দেখো এফ কস 60 যেটা উপর দিকে, সে কিন্তু ওর নিজের ওয়েটকে ক্যান্সেলাইজ করবে, ঠিক আছে, ওয়েটকে ক্যান্সেলাইজ করবে, ফলে ওর দ্বারা কোনো কাজ কিন্তু হবে না। দেখতে পাচ্ছ ওপর নিচে কোনো সরণ আছে? নেই। যা সরণ ঘটেছে কিন্তু অনুভূমিকভাবে ঘটেছে, উল্লম্বভাবে ঘটেনি। ফলে আমাদের যে এই বলের বিরুদ্ধে যে কৃতকার্য সেটা কিন্তু এই দিক বরাবর আছে। তাহলে আমরা বলের বিরুদ্ধে যে কৃতকার্য নেব ডাব্লিউ এফ, সেটা হবে এফ সাইন 60 গুণিত 10, কারণ 10 মিটার ওর সরণ ঘটেছে। এই জিনিসটা বার করব। তার আগে এফ সাইন 60টা কত হবে? স্মল এফের সাথে সমান হবে। স্মল এফটা কত হবে? মিউ গুণিত লম্ব প্রতিক্রিয়া বল কত দাঁড়াচ্ছে? চলো দেখে নিই। লম্ব প্রতিক্রিয়া বল এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এমজির সাথে সমান হবে না। ওপর দিকে কাজ করছে এফ কস 60, ওপর দিকে কাজ করছে এন, এবং নিচের দিকে কাজ করছে কিন্তু এমজি, এই দুটোকে ক্যান্সেলাইজ করছে। তাহলে আমি যদি এটাও বলি, এখানে বলে দিচ্ছি এফ কস 60 মানে হচ্ছে 1/2 প্লাস এন, এই দুটোকে ক্যান্সেলাইজ করছে এমজি। সেখান থেকে আমরা কিন্তু লম্ব প্রতিক্রিয়া বলের রাশিমালা পেয়ে যাব। এনটা হয়ে যাবে এমজি মাইনাস এফ বাই টু, মিউ হয়ে গেল, এন হয়ে গেল, এটা হচ্ছে আমাদের এফ সাইন 60 ডিগ্রি। এফ সাইন 60 ডিগ্রির এটা হচ্ছে মান, দ্যাট ইজ মিউ গুণিত এমজি মাইনাস এফ বাই টু, আবার বাইরে আছে 10, বাইরে আছে কত না 10, ঠিক আছে। সেই বলের বিরুদ্ধে কৃতকার্যটা বার করতে হবে। আচ্ছা, তাহলে এফটা আমাকে বার করতেই হবে, নাহলে আর কোনো উপায় নেই, এফটা বার করতে হবে। যাই হোক, এটা এখানে বার করা যাচ্ছে না, ঠিক আছে, তারপর না হয় সাইন 60 বার করব, ঠিক আছে। দেখো কী করে বার করছি এফটা। আচ্ছা, এটা কাজ করতে পারি, এফ সাইন 60কে √3/2 লিখলাম, আর এইখানে আমরা লিখলাম মিউর মানটা আছে 0.2, ওকে, ইন্টু এমটা কত আছে? এমটা আছে 25.51, তার সাথে জি দিয়ে দিলাম 9.8 মাইনাস এফ বাই টু, এই গেল ব্যাপার, ঠিক আছে। এটাকে যদি আমি ভেঙে নিই, দ্যাট ইজ 0.2 ইন্টু 25.51 গুণিত 9.8 মাইনাস এফ বাই টু গুণিত এটা, মানে হচ্ছে 0.1 এফ, মানে এফ বাই 10। এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, ফলে এফ ইন্টু √3/2 প্লাস 10 হয়ে যাবে, ওকে, সরি 1/10 হয়ে যাবে, 1/10 হয়ে যাবে, ইজিক্যাল টু 0.2 ইন্টু 25.51 গুণিত 9.8, এই গেল ব্যাপার। সেখান থেকে এফের মানটা আমরা পেয়ে যাব, সেটা এফের মানটা বার করতে হবে। যাই হোক, এখানে 20 আমি নিয়ে নিলাম ডাইরেক্ট, আর এটা 1.732, সেটা 17.32 প্লাস এটা 2, 20 যেহেতু লসাগু নিয়েছি, আর এখানে হচ্ছে 0.2 ইন্টু 25.51 গুণিত 9.8, বোঝা গেছে। ফলে এখান থেকে এফের মানটা আমরা পেয়ে যাব, এফের মানটা আমরা পাবো 20 আর 2, এখানে 0.0 কেটে যাবে, ফলে 4 গুণিত 25.51 গুণিত 9.8 ডিভাইডেড বাই এটা কত দাঁড়াবে? 19.32। এটা আমরা ফোর্সের মান পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এটা দেখি না ঠিকঠাক দিকে এগোচ্ছে, এফের মানটা 4 ইন্টু 25.51 ইন্টু 9.8, এটা ডিভাইডেড বাই 19.32, এটা
ইন্টু সাইন 60 বসাতে হবে, সাইন 60 মানে হচ্ছে √3/2, তাহলে ইন্টু √3 ডিভাইডেড বাই 2, এটা ইন্টু 10, এটা হ্যাঁ 448 অ্যান্সার ম্যাচ করছে কি 448, হ্যাঁ 447 এসেছে এদের, আমাদের 448 এলো। যাই হোক কোনো অসুবিধা নেই, অঙ্কটা ঠিক দিকে এগোচ্ছে, আমরা এগিয়ে যেতে পারি অনায়াসে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, চলো দেখো তাহলে ফোর্সের মান এটা পেলাম। এখন গল্পটা দাঁড়াচ্ছে যে আমাদের দরকার কিন্তু ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স যেটা হবে সেটা হবে ফোর্সের একটা উপাংশ, সেটা হবে এফ সাইন 60। কেন? কারণ এই দিক বরাবর সরণ আর এই দিক বরাবরই বলের উপাংশ নিতে হবে, ইন্টু কত না 10। তাহলে ফোর্সের যে মানটা পেয়েছি সেটা করে নেওয়া যেতে পারে বা রেখে দিচ্ছি এখন 25.51। কেন যে এরকম একটা কেজি ভরের জিনিস নিতে গেলে ভগবান জানে একটু জিনিসটা সিম্পলিফাই হতো। যাই হোক 19.32 গুণিত সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু 10। এটাকে যদি তোমরা দেখো দ্যাট ইজ 448 কত এলো আমার 448.249 এত জুল কাজ করতে হবে, 4 নাম্বারেরটা কমপ্লিট হয়েছে আই হোপ। 5 নম্বরের প্রশ্নের দিকে আমরা চলে যাই এরপর। 4 নাম্বার কমপ্লিট, 5 নাম্বার প্রশ্নের দিকে এগিয়ে যাই এরপর কি বলেছে দেখা যাক। চলো 5 নম্বরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। চলো 5 নম্বরের প্রশ্নতে কি বলেছে V1টা দিয়েছে 15 মিটার পার সেকেন্ড ধাবমান একটি বলকে র্যাকেট দিয়ে আঘাত করার পর বলটি বিপরীত দিকে V2 = 20 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। গতিশক্তির পরিবর্তন যদি 8.75 জুল হয়, গতিশক্তির পরিবর্তন যদি এটা হয় তাহলে ভরবেগের পরিবর্তন কত? আচ্ছা 5 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। প্রথম কথা হচ্ছে ডেল্টা কাইনেটিক এনার্জি সেটা দিয়েছে, ডেল্টা কাইনেটিক এনার্জি বা গতিশক্তির পরিবর্তন দিয়েছে। কত দিয়েছে 5এরটাই 8.75 এটা দিয়েছে, বেশ এত জুল দিয়েছে। আবার যদি আমি বলি যে তাহলে এখান থেকে আমরা মাসটা পাবো হাফ m v2² মাইনাস v1 তার স্কোয়ার = 8.75, তাই তো পাওয়া যাবে। তাহলে বলটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে হবে। ভরবেগের পরিবর্তন আমরা দেখো জানি p²/2m = ডেল্টা কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি, এগুলো ব্যাপার। কিন্তু আমাদের p² পরিবর্তনটা মানে p এর পরিবর্তনটা জানতে চেয়েছে, তাহলে ওইভাবে করা যাবে না, মাসটা আমাদের কিন্তু লাগবে, এছাড়া উপায় নেই। আচ্ছা দেখা যাক মাসটা কী করে বার করি। এটা আচ্ছা দুইটা ওইদিকে প্রথমে গুণ করে দিচ্ছি, তাহলে 8 দুগুণে মানে 5 দুগুণ 10 তাহলে 5 8 দুগুণে 16 17.5 হবে। আচ্ছা v2² মানে হচ্ছে v2 কত 20, তাহলে 20 তার স্কোয়ার, এখানে তো কাইনেটিক এনার্জি বার করছি, ফলে এখানে ডিরেকশান ম্যান্ডেটরি নয় কারণ শক্তি একটা স্কেলার রাশি। আর এখানে 15 তার স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে মাস ইন্টু 400 মাইনাস 225, ওকে দ্যাট ইজ 17.5। ফলে আমাদের এখান থেকে মাসটা আসবে 17.5 ডিভাইডেড বাই এটা 5 3 7 আর এটা 1, এটা দাঁড়াচ্ছে। ফলে এখান থেকে আমরা মাসটা অনায়াসে পেয়ে যাবো, সেটা গেল এইখানে 1/10 কেজি। তাহলে আমি যদি বলি যে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, এটা কি হয়ে যাবে? এই ক্ষেত্রে বেগটা যোগ হয়ে যাবে। কেন? যদি যাওয়াটাকে পজিটিভ ধরো, আসাটাকে নেগেটিভ ধরতে হবে, দুটোর বিয়োগ করলে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা 30 আর -10 ফারাক কত বলো তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 30 অ্যান্ড -10? দিস ইজ 40। কী করলে? যোগ করলে। ওকে, তাহলে এখানে করতে হবে m v2 প্লাস v1, জাস্ট এই জিনিসটা করে নেবে। মাসটা হচ্ছে 1/10, v2টা কত 20, v1টা কত 10 20 15, তাহলে এখানে হচ্ছে 35 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 3.5 আছে কি? ইয়েস 3.5 কেজি মিটার পার সেকেন্ড। 5 অঙ্কটাও কমপ্লিট হলো। 6 নম্বরের প্রশ্নটা দেখতে হবে। আচ্ছা 100 গ্রাম ভরের একটি বস্তুকে 100 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মিনারের শীর্ষদেশ থেকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটির গতিশক্তি কত হবে ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে এবং মিনারের গোড়ায় পৌঁছানোর মুহূর্তে, ঠিক মিনারের গোড়াতে মানে মাটি স্পর্শ করার আগের মুহূর্তে তার গতিশক্তি কত হবে? এই দুটো কেসে প্রথম কথা যেটা 1 সেকেন্ড পর তার বেগ কত হবে, প্রথম কথা 1 সেকেন্ড পর তার বেগ কত হবে। 1 সেকেন্ড পর আফটার 1 সেকেন্ড
1 সেকেন্ড, তার বেগ কত দাঁড়াবে? বেগটা দাঁড়াবে ইউ প্লাস অর মাইনাস এটি বা জিটি বলতে পারো, ঠিক? তাহলে ইউটা তো শূন্য ছিল, তাহলে জি ইন্টু টি হবে। টিটা কত? 1, ফলে জি হবে। তার বেগটা কত হবে? না জি হবে। আচ্ছা, তাহলে 1 সেকেন্ড পরে গতিশক্তি কত দাঁড়াবে? 1 সেকেন্ড পর গতিশক্তি কাইনেটিক এনার্জি কত দাঁড়াবে? কাইনেটিক এনার্জি দাঁড়াবে হাফ ইন্টু এম ইন্টু ভি তার স্কোয়ার। তাহলে হাফ কত? হাফ তো হাফ থাকলো। মাস কত আছে? মাস কত আছে? এটা লাগানোটা ঠিক হলো কি? অসুবিধা নেই কিছু। ঠিক আছে। 100 গ্রাম ভর, ফলে 0.1 কেজি মাস ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে জি স্কোয়ার, মানে 9.8 তার স্কোয়ার। 9.8 তার স্কোয়ার। দেখা যাক এটা কত আসছে। 9.8 তার স্কোয়ার ইন্টু 0.1, এটা ডিভাইডেড বাই 2, সেটা হলো 4.802 জুল। 4.802 জুল, এটা এলো 1 সেকেন্ড পর তার কাইনেটিক এনার্জি। আচ্ছা, 2 নম্বর যে কেসটা দিয়েছে সেটা হচ্ছে মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বেগগত, সেই বেগটা হয় √2gh। তাহলে 2 ইন্টু জিটা যেকে জি রাখলাম, আর হাইটটা দিয়েছে 100 মিটার দিয়েছে, ফলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 14 মিটার পার সেকেন্ড। এটাকে 9.8 ধরবে, এটাকে 9.8, আর এটাকে 100 না, 14 তো আসবে না, 14 √10 আসবে। আচ্ছা, দেখাই যাক ডাইরেক্ট না করে ডাইরেক্ট দেখাই যাক। 2 ইন্টু 9.8 ইন্টু 100, তাহলে এখানে একটা শূন্য কাটলো, 98 দুগুণে 196, 196-এর জন্য 14, বাট তার সাথে একটা √10 আছে, এটাই আমার গোলমাল হচ্ছিল। তাহলে এইখানে ইয়েটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এমটা কত? 0.1 ইন্টু ভি স্কোয়ার মানে 196 ইন্টু √10 তার স্কোয়ার মানে 10, এটা দাঁড়াবে 2 5 10, আর এটা দাঁড়াচ্ছে 6 5 30, 3 থাকলো হাতে, 9 5 45, 48, 4 5 9, এটা 98 আছে, হ্যাঁ 98 দশমিক আছে না একটা, 98.0 এত জুল গতিশক্তি দাঁড়াবে মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে। জাস্ট তোমাকে যেটা বার করতে হবে সেটা হয়ে গেল, যে মুহূর্তে বার করতে হবে গতিশক্তিটা, সেই মুহূর্তে বেগটা বার করে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু সুবিধা হয়ে যাবে। 1 সেকেন্ড পরে গতিশক্তি, তাহলে 1 সেকেন্ড পরে আগে বেগটা বার করে নিই। ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে গতিশক্তি, তাহলে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে বেগটা বার করে নিই, তাহলেই কাজ হয়ে গেল, ঠিক আছে? চলো 7 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। 7 নম্বরের প্রশ্ন, 500 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার প্রতি ঘন্টা সমবেগে একটি অনুভূমিক রাস্তা বরাবর যাচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আচ্ছা, 2 নম্বর হচ্ছে 1/25 নতি বিশিষ্ট একটি পাহাড়ি রাস্তার ওপর দিকে এবং একই রাস্তায় নিচের দিকে নামছে। চলঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, প্রতি ক্ষেত্রে ইঞ্জিন কত ক্ষমতা প্রয়োগ করে। আচ্ছা, তাহলে বেগ গুণিত বল করতে হবে। বলটা কীরকম কী দাঁড়াচ্ছে সেটা দেখা যাক। চলো, তাহলে মাস দিয়ে দিয়েছে কত? 500 কেজি। বেগ দিয়ে দিয়েছে কত? না 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি কনভার্ট করি তাহলে 72 গুণিত 1000 ডিভাইডেড বাই 3600, এটা কেটে গেল, 36 দুগুণে 72, দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড। এটা দাঁড়ালো বেগ পেয়ে গেলাম, ভর পেয়ে গেলাম। এবার গল্পটা হচ্ছে সমবেগে যাচ্ছে, ফলে এখানে এমজি করতে হবে, বল এখানে ওটা এমজি। তাহলে এখানে ফার্স্ট কেসে ক্ষমতা হবে ফোর্স ইন্টু ভেলোসিটি। ফোর্সটা হচ্ছে এমজি, কারণ এর উপরে আর কোনো বল তো ক্রিয়া করছে না, ঘর্ষণ বল ক্রিয়া করছে, তবেই তো সমবেগে চলছে, ঘর্ষণ বল ক্রিয়া করছে, বাট সেই ঘর্ষণ বল তো ক্রিয়া করছে। এই এফের মানটা শুধু এমজি হবে না, মাই মিস্টেক, শুধু এমজি হবে না, মিউ এমজি হবে। কেন? হ্যাঁ ঠিক, এটা দেখো একটা জিনিস, এখানে একটা বল আমি কাজ করাচ্ছি অবশ্যই, তবেই তো না তার সরণ হচ্ছে বা বেগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ঘর্ষণ বলটা এই বাহ্যিক বলটাকে ক্যান্সেলাইজ করছে, তার ফলেই কিন্তু তার মধ্যে সমবেগের সৃষ্টি হয়েছে। নাহলে তো তার মধ্যে একটা ত্বরণ থাকতো, ত্বরণটা আসছে না কেন? এই ক্যাপিটাল এফকে এই স্মল এফ কেটে দিয়েছে, ক্যান্সেলাইজ করেছে, ফলে এই ক্যাপিটাল এফের মানটা আর কিছুই না স্মল এফের সাথে সমান। স্মল এফের মান আমরা কি জানি না মিউ গুণিত এন, এর এই এনটাই কি? এনটাই হচ্ছে এমজি। তাহলে মিউ এমজি গুণিত এফ ফোর্স, সেটা হবে মিউর মান দিয়েছে না। চলো ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.1, মাস দিয়ে দিয়েছে, মাসটা হচ্ছে 500 কেজি।
আচ্ছা 500 ইন্টু জিটাকে আমি 9.8 ধরছি, ইন্টু বেগটা আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 0 আর এখানে দশমিকে কেটে গেল, আর এখানে হচ্ছে 500 দুগুণে 1000 ইন্টু 9.8, 500 দুগুণে 1000 ইন্টু 9.8, আর এটা যদি কেটে যায় ফলে একটা শূন্য কেটে গেল, বাট দুটো শূন্য এখনও আছে, এত ওয়াট কাজ করবে, সেটা কি আছে? তাহলে 9.8 কিলো ওয়াট হয়ে যাবে, একটা দুটো তিনটে শূন্য মানে 9.8 কিলো ওয়াট কাজ করবে। ইয়েস ইট ইজ, একদম তাই। 2 নাম্বার 3 নাম্বার দুটো পোর্শনে আসছি। নততল বরাবর এই যদি নামতে থাকে তখন কি হবে? নামতে থাকে এক ক্ষেত্রে, আর তারপরের কেসটাতে উঠতে থাকে। নততলের নতিকোণ দিয়ে দিয়েছে। আচ্ছা কেস নাম্বার 2তে এইভাবে নততল বরাবরও নামতে থাকছে এক ক্ষেত্রে উঠতে থাকছে। এবারে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। বল প্রয়োগ করা হচ্ছে কি একই রাস্তায় নিচের দিকে নামছে উপর দিকে, প্রথমে উপর দিকে উঠছে কিন্তু এবার এই রাস্তায় উপরের দিকে উঠছে। আচ্ছা উপরের দিকে উঠছে, তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, তাহলে উপর দিকে একটা বল কাজ করছে, ইয়েস কাজ করছে। নিচের দিকে অলওয়েজ এমজি সাইন থিটা কাজ করে, এমজি সাইন থিটা, যেখানে থিটাটা হচ্ছে এর নতিকোণ, মানে যেটা দিয়ে দিয়েছে 1/25 থিটাটা নতিকোণটা দিয়ে দিয়েছে। আচ্ছা হলো, জিনিসটা বোঝা গেল। আর ঘর্ষণ বলটা যেহেতু ও ওপর দিকে ওঠার চেষ্টা করছে, ঘর্ষণ বলটা নিচের দিকে কাজ করবে স্মল এফ। আরেকটা জিনিস বলি, এদিক বরাবর এমজি কস থিটা আছে, ভুলে গেলে চলবে না, আর ওপর দিক বরাবর এন আছে, এটাও ভুলে গেলে চলবে না। বোঝা গেছে? আচ্ছা কিন্তু ও তাও ওপর দিকে উঠছে বা ওঠার উপক্রম হয়েছে, ফলে এই যে এফটা দাঁড়াবে, সেই এফটা দাঁড়াবে এমজি সাইন থিটা প্লাস ছোটো হাতের এফ, এমজি সাইন থিটা প্লাস ছোটো হাতের একবার। আর দ্বিতীয় কেসটাতে মানে এর এই সেকেন্ড পার্টের দ্বিতীয় কেসটাতে ও নিচের দিকে নামার চেষ্টা করছে, ফলে ঘর্ষণ বলটা এইদিকে কাজ করবে, বাহ্যিক বলটা এইদিকে কাজ করবে, ঘর্ষণ বলটা এইদিকে কাজ করবে। সেই ক্ষেত্রে এফটা দাঁড়িয়ে যাবে, বা বলা বেটার সেই ক্ষেত্রে এফ প্লাস এমজি সাইন থিটাটা দাঁড়িয়ে যাবে ছোটো হাতের এফের সাথে সমান, ছোটো হাতের এফের সাথে সমান। সেই ক্ষেত্রে এফটা দাঁড়িয়ে যাবে স্মল এফ মাইনাস এমজি সাইন থিটা। যাই হোক, যেটাই হোক আমরা কিন্তু বার করব। এই স্মল এফের যে মানটা সেটা হচ্ছে দেখো এমজি সাইন থিটা, আর স্মল এফের মানটা দাঁড়াবে মিউ গুণিত এন মানে হচ্ছে এমজি কস থিটা। এটা অনেকবার করা, তাহলে মিউ এমজি কস থিটা, এই গেল ব্যাপার। এটা আমাদের ফোর্স দাঁড়াবে, আর বেগ তো আমরা জানিও না আসে, বেগটা তো ওইটাই কাজ করবে, তাই তো। তাহলে দেখা যাক কীরকম কী হচ্ছে। বেগটা ওটাই আছে, বেগটা তো সবার ক্ষেত্রে দিয়েছে, কারণ প্রথমে দিয়েছে জিনিসটা, তারপরে পার্ট ভাগ করা হয়েছে। তাহলে এখান থেকে এক কাজ করি, এমজি কমন নিয়ে নিই, তাই তো। আচ্ছা থিটাটা এমন একটা থিটা দিয়ে দিয়েছে না, দেখার মতো, সেটাই তো। এমজি কমন নিলে কোনো লাভ হবে? মিউটা দিয়ে দিয়েছে, মিউটা হচ্ছে 0.1, আচ্ছা তাহলে এখান থেকে যদি সাইন 1/25 প্লাস কস 1/25 তার সাথে মিউটা আছে, দ্যাট মিনস 0.1, এই জিনিসটা কিন্তু আছে, ঠিক আছে, এই জিনিসটা আছে। এটার মানটা বার করাটাই সমস্যাজনক হয়ে যাবে। একটা কাজ করা যেত, সাইন দিয়ে গুণ করতেই হবে, ঠিক আছে, দেখা যাক কী দিচ্ছে। আচ্ছা চলো, সাইন 1/25 মানে কত? 1/25 মানে 0.04, তাহলে 1/25, এটা তার সাইন ভ্যালুটাকে বার করি। দেখো সাইন 1/25 মান কত দিল, সাইন আর কসটা পেয়ে গেলে কাজ হয়ে যাবে। সেটা দিচ্ছে 4 আছে না, তাহলে 6, 9, 8, একটা দুটো তিনটে, এখানে একটা আছে 4টা, ফলে 1, 2, 3, 4, এইটা দাঁড়াচ্ছে। আর কসের যদি আমি বলি যে কস 1/25 কত দাঁড়াচ্ছে, কস 1/25 কত দাঁড়াচ্ছে, না এটা দাঁড়াচ্ছে 0.999, অলমোস্ট 1-এর সমান। এবং আমরা জানিও, দেখো একটা জিনিস জানিও আমরা, এটাকে যদি তুমি রেডিয়ানে কনভার্ট করো অলমোস্ট কমেরই কাছাকাছি থাকবে। আর সাইন থিটাটা যত কম হয়, থিটার মানটা 1-এর কাছাকাছি যায়, 1-এর কাছাকাছি চলেও এসছে, ঠিক আছে। সেটা তো বুঝলাম না হয়, দশমিকের পরে দুটো করে ঘর নিলেই ভালো, কিন্তু লাভ নেই, নিতে হবে, কারণ 6 পর্যন্ত তো যেতেই পারছি না, ফলে যেতেই হবে।
তাহলে এগুলোই নেওয়ার চেষ্টা করি। এটাকে না হয় ধরে নিতে পারি আমরা 7 অলমোস্ট ইজিক্যাল টু কী ধরবো 0.0007, আর এটাকে ধরছি 0.99, এত দূর পর্যন্ত ধরছি, বা 999 ধরলেও মন্দ হয় না। এটা যত ডিজিট অ্যাটলিস্ট তত ডিজিট হলেই বেটার হবে, ঠিক আছে। আবার এটাকে 0.1 দিয়ে ভাগ, মানে আরেকটা দশমিক। ফলে আমরা এখানে অনায়াসে একটা কাজ করতে পারি। মাসটা কত দিয়েছে, এখানে মাসটা কত দিয়েছে 7/2, তাই না? 500 কেজি, 500 কেজি দিয়েছে মাছটা। হ্যাঁ, এখানে লিখেছিলাম 500 কেজি দিয়েছে মাছটা। তাহলে 500 কেজি ইন্টু জিটা হচ্ছে 9.8, আর সাইনের এটার মানটা হচ্ছে 0.007 প্লাস 0.1-এর সাথে এটা গুণ, মানে 0.0329, 1 2 3 9, দশমিকের পরে 4 ঘর, দশমিকের পরে 4 ঘর। হ্যাঁ, ধরেছি তো মোটামুটি ঠিকই। তারপর দেখা যাক কী পাই। 500 গুণিত 9.8, তার সাথে এটা হচ্ছে 9 7 16, হাতে থাকে 1, 9 আর 10 0, হাতে থাকলো 1, 9 আর 10 0, হাতে থাকলো 1, আর নেই কেউ, তাহলে 1 0 পয়েন্ট, এটা এই জিনিসটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। এই গুণটা একটু দেখি কত আসছে, তারপর না হয় বোঝা যাবে যে অঙ্কটা আমি ঠিক করলাম না ভুল করলাম। এটা ঠিক হলো, ইন্টু 500 ইন্টু 9.8, এইটা দাঁড়াচ্ছে আমাদের ফোর্সটা, ঠিক আছে, ফোর্সটা। তার সাথে যদি 20 গুণ করে দিই ইন্টু 20, সেটা এইটা দাঁড়াচ্ছে। ম্যাচ করলো কি কত নাম্বারের? না 8-এরটা, না 7-এরটা, 7-এর 2 নাম্বারেরটা। না, ম্যাচ তো করেনি। ম্যাচ তো করেনি, ফোর্সটা তো এটা এসছে, কিন্তু ম্যাচ করেনি। কোথায় ভুল করলাম? ইটস টাইম টু চেক। আচ্ছা, দেখো এই জায়গাটাতে একটা জিনিস আমি বুঝতে পারলাম, ঠিক আছে। অফ ক্যামেরায় জিনিসটা আমি দেখলাম, অঙ্কটা পড়লাম আরেকবার ভালো করে। অঙ্কটার মধ্যেই কিন্তু অনেক কিছু ছিল। দেখো 7 নাম্বারেরটা বলেছে 1/25 নতি বিশিষ্ট, নতি কোণ বিশিষ্ট বলেনি, থিটাটা 1/25 নয়, ট্যান থিটাটা 1/25। এই জায়গাটাতেই একটা মারাত্মক গন্ডগোল হয়ে গেছে। ট্যান থিটাটা হচ্ছে 1/25, ট্যান থিটাটা হচ্ছে 1/25, এই জায়গাটাতেই একটু গন্ডগোলটা হয়ে গেছে। এই জায়গাটাতে একটু গন্ডগোলটা হয়ে গেছে। এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হতো, আমাকেও করতে হতো। তাহলে থিটার মানটা কত আসবে? আর কোনো উপায় আছে কি? এটাকে যদি আমি কস দিয়ে ভাগও করে দিই তাহলে এখানে ট্যান আসবে, তেমনি তো কস দিয়ে গুণও করতে হবে, সেদিক দিয়ে একটা প্রবলেম। ফলে এই থিটাটার মান বের করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। মানে ট্যান ইনভার্স 1/25 তার ট্যান ইনভার্স নেব, সেটা আসছে 2.29 ডিগ্রি, 2.29 ডিগ্রি। ফলে এই জিনিসটা সম্পূর্ণটা আমাদেরকে মুছে নিতে হবে, ঠিক আছে। এটা এলো, তাহলে থিটাটা এলো 2.29 ডিগ্রি, এটা হচ্ছে ব্যাপার। ফলে আমরা সাইন থিটা কত পাবো, ফলে আমরা কস থিটা কত পাবো। আচ্ছা, এর সাইনের ভ্যালুটা বার করি আমরা। সাইন 2.29, এর সাইন 2.29 ডিগ্রি, সেটা দাঁড়ায় 0.039 বা 0.4 ধরছি, 0.4 ধরছি। আর এটার কস ভ্যালু কত আসবে, মানে কস 2.29 সেটা আসছে 0.99। হ্যাঁ, এইটা ধরলে মনে হচ্ছে কিছুটা আমাদের সুবিধা হবে, সোজা হবে না, দিয়েইছে অঙ্কটা এরকম। আসলে নতি কোণ আর নতি বিশিষ্ট এই জায়গাটাতে আমারই গন্ডগোল হয়েছে, ঠিক আছে। তাহলে এমজি নিলাম কমন, এখান থেকে সাইন থিটার যে মানটা আসবে, তাহলে সাইন 2.29 ডিগ্রি প্লাস মিউ কস 2.29 ডিগ্রি, এইটা গেল গল্পটা। এইটার মানটা আমাদের বার করতে হবে। ফলে এমজিকে এমজি রাখলাম, সাইন 2.29টা কত বললাম না, সাইন 2.29টা 0.04 প্লাস, আর এটা হচ্ছে মিউর মান হচ্ছে 0.1 ইন্টু 0.99, এই গেল ব্যাপার। ফলে এটা আসবে মাসটা কত 500, জিটা কত 9.8, এটা কত 0.04 প্লাস এটা আসবে দশমিক দিয়ে গুণ করলে, মানে আরেক ঘর সামনে চলে আসবে, মানে 10 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করলাম, 0.09 এটা চলে আসবে। ফলে 0.13, তাহলে 500 গুণিত 9.8 গুণিত 0.13, তাহলে 0.13 ইন্টু 500 ইন্টু 9.8, এটা আমাদের কাছে চলে এলো এবং আমাদের কাছে মানটা চলে এলো 637, ঠিক আছে। আচ্ছা 637, এটা চলে এলো 637 এত নিউটন। এবার যদি এটার সাথে আমরা ফোর্স ইন্টু করি, মাল্টিপ্লাই করি,
ফোর্স যদি মাল্টিপ্লাই করি, সরি বেগটা যদি মাল্টিপ্লাই করি 20টা, তাহলে আমাদের কাছে যেটা আসবে সেটা হয়ে গেল, এর সাথে 20 গুণ করব, তাই তো? তাহলে আমাদের কাছে যেটা পাওয়ারটা আসবে সেটা হয়ে যাবে 637 গুণিত 20, 637 গুণিত 20, আর সেটার মানটা এলো 12740। এত কি? এত ওয়াট, এত ওয়াট। কিলো ওয়াটে কনভার্ট করতে হলে 1, 2, 3, 12.74 কিলো ওয়াট, এটা কিন্তু আসবে 12.74 কিলো ওয়াট। 12.74 কিলো ওয়াট আসেনি এখানে, 13.72 এসেছে, 13.72 এসেছে। এতটা ফারাক কেন? 13.72 মোটামুটি 1-এর মতো ফারাক হচ্ছে। দেখো এইবার দেখো জিনিসটা, যে এই প্রশ্নটা বা এই উত্তরটা কিন্তু একদম 100% কারেক্ট আছে, কিন্তু গল্পটা দাঁড়ালো এটা উত্তরের সাথে ম্যাচ করেনি, একটু কম হচ্ছে, কিন্তু এই টোটাল প্রসিডিউরটা কিন্তু ঠিক আছে। তোমরা দেখতে চাও তো, এই জন্যই কিন্তু এইগুলো অফ ক্যামেরাতে একটু দেখে নিতেই হয়, কিছু করার থাকে না। আমি যদি ক্যালকুলেশনটা সম্পূর্ণ তোমাদের কাছে নামালাম, যদি হয়ে গেল তাহলে খুব ভালো। দেখো আমার কিন্তু কোনো প্রিপারেশন ভেতরে সেটা কিন্তু থাকে না, আমি কিন্তু অন ক্যামেরা করার চেষ্টা করি, ঠিক আছে, খুব 1-2টো ম্যাথ ছাড়া। এবার ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, যে এই অঙ্কটা মিলল না কেন, সেটা কিন্তু আমাকে ভিডিওটা পজ করে দেখে নিতে হলো। তোমরা দেখতে চাও? দেখো তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবে এখনই, কোনো জিনিস ফেক নয় বা কিছু নয়। দেখো এইটা টোটালটা ঠিক আছে, এই ক্যালকুলেশনটা তুমি যদি করো প্রত্যেকটা জিনিস তুমি ঠিক দেখতে পারবে। এই যে 637, দেখো এটা 680-র ওপর পর্যন্ত চলে যাবে, তার ফলেই কিন্তু উত্তরটা ম্যাচ করে যাবে। দেখতে পাবে তোমরা যে আমি এখানে এত অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েছি, তোমরা দেখতে থাকো, এটা মোটামুটি 1-এর মতো চলে আসবে। আচ্ছা এটাকে 1 ধরে কাজ করো না, 1 ধরলে কত আসবে? 1.04 আসবে, এই যোগফলটা 1.04 আসবে তো। দেখো 1.4 গুণিত 500 গুণিত 9.8 গুণিত 20, ওকে, এটাই চলে এলো 13.72 চলে এলো। এই 0.99টাকে এটাকে মোটামুটি 1-এর মতো ধরা যদি হতো, তাহলে কিন্তু এটা কাজ হয়ে যেত, ঠিক আছে। এটার জন্য যত নষ্টের গোড়া বা যত প্রবলেমটা চলে এসেছে, ঠিক আছে, ওই অ্যাপ্রক্সিমেশনের প্রবলেম, আর কিছু না, অ্যাপ্রক্সিমেশনের প্রবলেম। দেখো এই জিনিসটা ডাইরেক্ট ভ্যালু আমরা পুট করব এবং আমরা উত্তর পাবো, ঠিক আছে। দেখো এবং আমাদের যে পাওয়ারটা থাকবে সেটা আমরা কি জানি, F × V, এই তো। দেখো 635 পেয়েছিলে ফোর্সটা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই বলবে, অবাক করার মতো একটা বিষয়। সেটা হচ্ছে cos 2.29 হলো। আচ্ছা ইন্টু 0.1 ওকে ডান প্লাস ওই যে এর ভ্যালু পেয়েছি 0.0399, এটা 99 নেব আমি, ওকে, যোগ করার পরে জি দিয়ে গুণ করলাম 9.8, তারপরে এম দিয়ে গুণ করব, মানে 500 দিয়ে গুণ করব। দেখো এটা তোমাদের কাছে চলে এলো 685-র মতো, ওইটা যত বেশি হবে তত ভালো হবে। আমার এসেছিল 637, তাহলে ফারাকটা বুঝতে পারছো, এটা 685.11 গুণিত বেগটা হচ্ছে 20, এরপর তুমি 20 গুণ করো এর সাথে, এইটা মোটামুটি চলে আসছে 13.7022.37। এইবার ঠিক আছে যে এটাকে যদি কিলো ওয়াটে করি, আগেরটাও ঠিক ছিল, আমি যেটা বারবার বলছি তোমাদের কিলো ওয়াট, জাস্ট আমি বললাম যে অ্যাপ্রক্সিমেশনের গন্ডগোল, আর কিচ্ছু না, নাথিং এলস। কথাটা বোঝা গেল। এবার যদি বস্তুটা নিচে নামতে চায়, তাহলে এই টোটাল জিনিসটা এখানে যদি তোমরা মাইনাস ইউজ করো, একটু বি কেয়ারফুল। কেন? কারণ এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এফ প্লাস এমজি, আমি সেকেন্ডটাও এখানে করে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, সেকেন্ডটাও আমি এখানে করে দিচ্ছি, এফ প্লাস এমজি সাইন থিটা, এই দুটো মিলে এই ছোটো হাতের এফকে কিন্তু আটকাবে, ফলে এরকম ব্যাপারটা দাঁড়াবে। তাহলে আমাদের দরকার কি? আমাদের দরকার কিন্তু এফটা কি হয়ে যাবে, ছোটো হাতের এফ মানে হচ্ছে মিউজি কস থিটা, এইটা মাইনাস হয়ে যাবে, ওইটা মাইনাস হবে না, এইটা মাইনাস হয়ে যাবে, এইটা মাইনাস, এইটা প্লাস, এই গেল গল্পটা। এইরকম গল্পটা দাঁড়াবে, ফলে আমাদের কাছে যেটা চলে আসবে সেটা হচ্ছে এমজি কমন নিলে মিউ কস থিটা মাইনাস জি সাইন থিটা, এই গল্পটা দাঁড়াবে। চলো দেখে নিই তাহলে। ঠিক আছে সমস্ত জিনিসটা ঠিক আছে। আচ্ছা জিটা এখানে হবে না, ঠিক আছে ওকে, দেখতে পাবে। আচ্ছা তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে cos 2.29, ওকে, ইন্টু 0.1, ওকে মাইনাস 0.399, এটা ওকে ডান, ইন্টু 500 ইন্টু 9.8, এইটা ইন্টু 20, এটা তো চলে এলো তোমাদের
না এখানে তো গন্ডগোল কোথায় হচ্ছে, এটা তো ঠিকই আছে সাইন, এটা মিউ এমজি কস থিটাটা বেশি হবে, এটা প্লাস এটা না নিচের দিকে নামছে, তো নিচের দিকে যদি নামে তাহলে নেট ফোর্সটা হচ্ছে এমজি মাইনাস, আবার সমাবেগও বলে দিয়েছে তাই না, বেগটা যখন সমাবেগ তাহলে তো এটা ক্যান্সেলাইজ করছে, তাহলে এফ প্লাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ প্লাস এমজি সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ। তাহলে এবার যেটা বলছিলাম আর কি, ঠিক আছে তাহলে এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, এটা তো পুরোনো ম্যাথটা। তাহলে এখানে এম আসছে 500, জি আসছে 9.8, মিউটা 0.1, কসটা হবে কস 2.29 মাইনাস সাইনটা হবে সাইন 2.29। এটার যদি তোমরা ভ্যালু পুট করো অ্যান্ড দেন পাওয়ারটা পেতে গেলে এফ গুণিত ভি করতে হবে ডেফিনেটলি। এটা যদি তোমরা করো যে 500 গুণিত 9.8, এটার মান কত আসবে, এটাকে বলেছিলাম একের মতো ধরতে, এক মানে হচ্ছে 0.1 আসবে ঠিক, আর এইটাকে যেটা আসছে সেটা হচ্ছে 0.0399 মতো এরকম একটা ব্যাপার, এবং তার সাথে বেগটা হচ্ছে 20। দেখো এটা কত আসছে, তাহলে মোটামুটি অ্যান্সারটার কাছাকাছি আসবে। 0.1 মাইনাস 0.0399 এটা ইন্টু 500 ইন্টু 9.8 এটা ইন্টু 20, সেটা হচ্ছে 5889, একটা দুটো তিনটে, তার মানে হচ্ছে 5.88 কিলোওয়াট 5.88 কিলোওয়াট আছে কি এটা, হ্যাঁ 5.88 কিলোওয়াট আছে। বোঝা গেল, অ্যাপ্রক্সিমেশনের গন্ডগোল হয়েছিল, প্রসিডিউর সেম প্রসিডিউর, যা বুঝিয়ে দিচ্ছি ঘর্ষণ রিলেটেড বিষয়গুলো যেটা বুঝিয়ে দিচ্ছি, যেদিকে রিলেটিভ মোশন তার উল্টো দিকে ঘর্ষণ বল অলওয়েজ কাজ করে, সেই জিনিসগুলো কোনো মিস্টেক নেই, বিলিভ মি, চিন্তা নেই কিছু, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেশনের গন্ডগোল হয় অনেক সময়তে, কারণ ওনারা যেটা ধরে করছেন, আর এইখানে একটা ভুলটা ছিল যেটা, সেটা হচ্ছে নতি বলেছে, নতি কোন বলেনি, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। নেক্সট প্রশ্ন কত নাম্বার, 8 নাম্বার, তাই তো 8 নাম্বারের প্রশ্ন কি বলেছে, 100 গ্রাম ভরের একটি বস্তুর ভরবেগ এত, বেশ 100 গ্রাম ভরের, মাসটা হচ্ছে 100 গ্রাম ভরের, আচ্ছা ভরবেগটা পিটা দিয়ে দিয়েছে কত 2000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এটাও দিয়ে দিয়েছে, বেশ সেটির গতিশক্তি কত, গতিশক্তি কত মানে কি, গতিশক্তি হবে এনার্জিটা হবে p²/2m, সেটা আমরা জানি, p² মানে হচ্ছে 2 × 10⁻³ তার স্কোয়ার মানে হচ্ছে 4 × 10⁶ ডিভাইডেড বাই 2 ইন্টু মাস কত না 100 গ্রাম, তাহলে 2 দিয়ে 2 আর এখানে 2 × 10⁴, এটাই দাঁড়াবে তার কি দেবো, আর্ক দেবো, ডেফিনেটলি আর্ক দেবো, 2 × 10⁴ আর্ক। আচ্ছা একটা তো না হয় হলো, তারপরে কি বলেছে, যদি স্থির অবস্থা থেকে, মানে প্রথমে বেগটা ছিল 0, স্থির অবস্থা থেকে, ঠিক আছে, স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সময়ে ওই ভরবেগ পেয়ে থাকে, এই ভরবেগটা পেয়েছে আফটার t = 10 সেকেন্ড, 10 সেকেন্ড পর এটা পেয়েছে, তাহলে ওর ওপর বল কত প্রযুক্ত হয়েছিল, বলটা আমরা জানি dp/dt বা ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনটা কত, প্রথমে যেহেতু বেগটা 0 ছিল, ফলে প্রথমে ভরবেগটাও 0, আর অন্তিম ভরবেগ কত 2000, তাহলে 2000 অন্তিম মাইনাস প্রাথমিক কত 0 ডিভাইডেড বাই সময়টা হচ্ছে 10, দ্যাট ইজ 200 আর্ক, না সরি ডাইন, 200 ডাইন, সব সিজিএস হচ্ছে, ফলে 200 ডাইন, এই তো গেলো ব্যাপার। নেক্সট 9 নাম্বারটি কী বলছে, 30 ডিগ্রি কোণে আনত একটি অমসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর ত্বরণ নির্ণয় করো। আচ্ছা বেশ, 30 ডিগ্রি আনত একটি অমসৃণ নততল বরাবর, 30 ডিগ্রি কোণে আনত, আচ্ছা এইবারে অসুবিধা নেই, থিটাটা 30 ডিগ্রি দেওয়া আছে, অমসৃণ নততল বরাবর পতনশীল বস্তুর নিচে পড়ছে, আচ্ছা বস্তুটি নিচে পড়ছে, আচ্ছা তার ত্বরণ নির্ণয় করো, আচ্ছা তাহলে নিচের দিকে এদিকে জি সাইন 30 ডিগ্রি, আর ওপর দিকে ওকে আটকাচ্ছে সেটা হচ্ছে মিউ জি কস 30 ডিগ্রি, হ্যাঁ বোঝা গেছে। তাহলে এই দুটোর যদি আমি লব্ধি বার করি, মানে যে লব্ধি ত্বরণটা দাঁড়াবে, এটা দাঁড়াবে সেটা হচ্ছে জি সাইন 30 মাইনাস মিউ জি কস 30, এটাই ভ্যালুটা দিয়ে দেবে, এটাই হবে লব্ধি ত্বরণ, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, করি আগে, তাহলে জি এর মান 9.8, সাইন 30 হচ্ছে হাফ, মাইনাস মিউর মান কত দিয়ে দিয়েছে, আচ্ছা মিউটা এখান থেকে বার করতে হবে তাই না, ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতটা দিয়ে দিয়েছে, সেটা কত 0.2, মানে অ্যাকচুয়ালি মিউটা দিয়ে দিয়েছে 0.2, তাহলে 0.2 ইন্টু জিটা হচ্ছে 9.8, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে 4.9
এখান থেকে এটা 0.1 আর দেখা যাক কী পাচ্ছি 4.9 মাইনাস, আই হোপ যে এটাও মিলে যাক, নাহলে তোমরা ভাববে যে আমি অঙ্ক করাতে জানি না, কিন্তু কনসেপ্টটা আলাদা জায়গায়। আচ্ছা, ইন্টু 9.8 ইন্টু √3 এটা দাঁড়াচ্ছে 1.69 মতো, ঠিক আছে। আর মাইনাস 4.9 এটা আসছে 3.2 ম্যাচ করলো না, দুর্ভাগ্য ম্যাচ করেনি। আচ্ছা 9 নম্বর এটা 0 পয়েন্ট, আচ্ছা জিটা ছাড়া বার করতে বলেছে না, তাহলে জিটা দিয়ে ভাগ করে দিতে হবে। যেটা পেলাম সেটা ভাজিত জি মানে 9.8, এটা ভাগ করে দিতে হবে। তাহলে 0.32 হ্যাঁ, তাহলে 0.33 জি। আচ্ছা এটা কি ইয়েতে, হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এত জি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে। সিজিএস এসে কিছু দরকার পড়ছে না অবশ্য, জিকে তো জি রেখেছে, ফলে সেন্টিমিটারও হতে পারে আর মিটারও হতে পারে। জি এর মানটা যত বসাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করে, ফলে আমরা কোনো একক দেব না, ঠিক আছে, এটাই ছেড়ে দেবো, ঠিক আছে। জিটা দিয়ে ভাগ করে দিয়েছে, আর কিছু না। আচ্ছা এটা গেল প্রথম পার্টটা। দ্বিতীয় যে পার্টটা দিয়েছে, দ্বিতীয় যে পোর্শনটা দিয়েছে সেটা বলছে না সর্বোচ্চ জায়গাতে সর্বনিম্ন জায়গাতে, সর্বনিম্ন না 1 মিটার দূরত্ব নামার ফলে তার যে টোটাল এনার্জিটা ছিল, টোটাল এনার্জি মানে হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তির যে যোগফল। দেখো কথাটা কীরকম ঘুরিয়ে দিয়েছে, গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলের কী পরিবর্তন হবে। আচ্ছা কী পরিবর্তন হবে মানে মোট শক্তির কী রূপ পরিবর্তন হবে। একটা জিনিস বলো, ঘর্ষণ বল কি একটা সংরক্ষী বল? কেন আমি সংরক্ষী অসংরক্ষীটা বলেছিলাম মনে আছে? এই কারণে বলেছিলাম, তখন আমি এমসিকিউ সলভ করে তখন কিন্তু আমি বলেছিলাম সংরক্ষী বল আর অসংরক্ষী বল। দেখো ঘর্ষণ কিন্তু একটা অসংরক্ষী বল, ফলে তার দ্বারা কৃতকার্য মানে তার অ্যাবাউটে যে টোটাল এনার্জি সেটা কনজার্ভড থাকে না। সে যতদূর পর্যন্ত নামে, এখানে 1 মিটার যেমন দূরত্ব অতিক্রম করেছে, তার ফলে তার ঘর্ষণের বিরুদ্ধে একটা কৃতকার্য করতে হয়। বোঝা গেল, এখানে কিন্তু টোটাল এনার্জি কনজার্ভ থাকে না। এনার্জির যে সংরক্ষণ সূত্র সেটা তখন প্রযোজ্য যখন বলটা তোমার সংরক্ষী প্রকৃতির হবে তবেই। আচ্ছা যাই হোক, ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কি হয় না, ঘর্ষণ বলটা গুণিত ও কত দূর গেছে না 100 সেন্টিমিটার গেছে মানে 1 মিটার গেছে। ঘর্ষণ বলটা কত না মিউ এম জি কস থিটা মানে কস 30 ডিগ্রি, গুণিত জিটা হচ্ছে কত, সরি ডিস্টেন্সটা কত হচ্ছে সেটা হচ্ছে 100। মিউর মান দিয়েছে 0.2, মাস দিয়েছে 1 গ্রাম, জিটাকে জি রাখবো, ওকে, কস 30 ডিগ্রি হবে √3/2, তার সাথে 100 গুণ, তাহলে এটা কেটে দিলে 0.1, আর 0.1 ইন্টু জিটাকে রাখলাম সাইডে, এটা হচ্ছে 1.732 গুণিত 100 এই শূন্য কাটলো, এটা কেটে গেল, এটা আসছে 17.32 জি, বা অলমোস্ট ইকুয়ালস টু উত্তর মেলানোর উদ্দেশ্যে 17 জি। এটাই আমরা লিখতে পারি, এত আর্ক। এই পরিমাণ কিন্তু ওর কি হবে না গতিশক্তি বা স্থিতিশক্তির যে যোগফল, যেটা একদম টপমোস্ট পজিশনে একটা ছিল, সেখানে কিন্তু কোনো ঘর্ষণ ছিল না, কারণ চলতে শুরু করেনি। আফটার 1 মিটার ওর গতিশক্তি স্থিতিশক্তির যে পরিবর্তনটা আসবে, টোটাল এনার্জি এখানে যদি 1 জুল থাকে, এখানে 1 জুল থেকে কমে ওই যে এফএক্স, অ্যাকচুয়ালি এফএক্স এই মানটা কত, এফএক্স মানে কি, ঘর্ষণ বল গুণিত কতটা নেমে আসছে। এটা একটা থিওরি থাকে, তোমরা দেখবে যে ঘর্ষণের বিরুদ্ধে, ঘর্ষণ যদি থাকে একটা অমসৃণ ততল বরাবর যদি একটা বস্তু থাকে, তখন টোটাল যান্ত্রিক এনার্জি বা টোটাল মেকানিক্যাল এনার্জি স্থির থাকে না বা ধ্রুবক থাকে না, কমে যায়, যতটা নামে সেই রেসপেক্টে কমে যায়, এফএক্স পরিমাণ কমতে থাকে। ওকে, বোঝা গেছে? চলো, কারণ তাকে নামতেও হচ্ছে প্লাস ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, ফলে কিন্তু তার শক্তির একটা পরিবর্তন ঘটে। চলো 10 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। 10 নম্বরের প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক, এটা যটা পারবে স্টার দিতে পারো, ঠিক। চলো, ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতি মিনিটে 450 লিটার জলকে 10 মিটার খাড়া উচ্চে তুলে 4 সেন্টিমিটার ব্যাসের ছিদ্রপথ দিয়ে উৎক্ষেপ করতে কত ক্ষমতার প্রয়োজন, ক্ষমতা বার করতে বলেছে। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল ক্ষমতা বার করে সেটাকে যোগ করে নেবো। একটা হচ্ছে স্থিতিশক্তির বিরুদ্ধে ক্ষমতা, একটা হচ্ছে গতিশক্তির বিরুদ্ধে ক্ষমতা। প্রথমে আমরা স্থিতিশক্তি বার করব, তার আগে কি পেয়েছি সেটা একটু লিখে নিই। জলটা যেটা দিয়েছে, অ্যামাউন্ট অফ ওয়াটার বা ভলিউম যেটা দিয়েছে সেটা হচ্ছে 450 লিটার। উচ্চতা কতটা তুলতে হবে, হাইট কত উচ্চতাতে উঠাতে হবে, দ্যাট ইজ 10 মিটার। আচ্ছা, ব্যাসটা কত আছে, ডায়ামিটার কত আছে, ডায়ামিটার অফ দ্য পাইপ সেটা হচ্ছে
4 সেন্টিমিটার। এই তিনটে জিনিস আমাদের দিয়েছে। আচ্ছা, এইখান থেকে আমরা মাস পাবো। মাস কি হয়ে যায়? মাস হয় ডেনসিটি ইন্টু ভলিউম, ডেনসিটি ইন্টু ভলিউম, ডেনসিটি ইন্টু ভলিউম, ডেনসিটি ইন্টু ভলিউম। আচ্ছা, এই গল্পটা কিন্তু 60 সেকেন্ডের গল্প, তাই তো? প্রতি মিনিটের গল্প, প্রতি মিনিটের গল্প, ফলে 60 দিয়ে ভাগ করতে হবে। আগে মাসটা বার করে নিই। ডেনসিটি কত আছে জলের? ডেনসিটি 10⁻3। ভলিউম দিয়ে দিয়েছে 450 লিটার। 450 লিটার মানে হচ্ছে 10⁻³ এত মিটার কিউব, এত মিটার কিউব। আর 1 সেকেন্ডের গল্প যেহেতু, তাই 60 দিয়ে ভাগ। ওকে, বোঝা গেছে? এটা কেটে গেল, 10⁻³ 10⁻+3 কেটে গেল, 0 0 কেটে গেল, এটা এলো 7.5 এত কেজি, এত কেজি, এত কেজি প্রতি সেকেন্ডে। এখানে লিখে রাখছি আমি, প্রতি সেকেন্ডে এই গল্পটা, অর্থাৎ নিচে অলরেডি সময় দিয়ে ভাগ করা আছে, বি কেয়ারফুল। এটা চলে এলো মাস, যেটা আমাদের কাজে লাগবে। এখন যদি আমি বলি যে পোটেনশিয়াল এনার্জি বার করো, তো পোটেনশিয়াল এনার্জি তোমরা বলবে এমজিএইচ, এমজিএইচ। তাহলে এমটা আমরা নেব, এটা 7.5 প্রতি সেকেন্ডে, ইন্টু জিটা হচ্ছে 9.8, ইন্টু হাইটটা হচ্ছে 10। এবার আমরা মান কত পেলাম সেটা দেখব। 7.5 ইন্টু 9.8 ইন্টু 10 হলো, আমাদের কাছে মান চলে এলো 735। 735, 735 ওয়াট লিখবো, কারণ নিচে সময় দেওয়া আছে অলরেডি। পোটেনশিয়াল এনার্জি বাই সময়, এটা আমরা লিখলাম পাওয়ার। একটা পাওয়ার পেলাম, স্থিতিশক্তি সংক্রান্ত যে পাওয়ারটা সেটা পেলাম। এরপর গতিশক্তি কত হবে? গতিশক্তি কত হবে? 1/2 mv²। কিন্তু ভি আমাদের জানা নেই। ভিটা কী করে পারবো, বা বেগটা কী করে পাবো? না, বেগটা পেতে হলে বেগটা কোথাও একটা সরণ বাই সময় হয়, হ্যাঁ হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। আমরা কি জানি? আমরা ভলিউমটা কিন্তু জেনে গেছি, এর মধ্যে ভলিউম জেনে গেছি। তাহলে দেখো না, ভলিউমটা কি হয়? এরিয়া ইন্টু ডিসপ্লেসমেন্ট বা এরিয়া ইন্টু দৈর্ঘ্য। হ্যাঁ হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। এটা জাস্ট রিদমটাকে চেঞ্জ করা, ফর্মটাকে চেঞ্জ করছি, নাহলে বেগটা পাবো না। ঠিক আছে, এই টাইপের অঙ্ক এর আগেও কিন্তু করেছি। এরিয়া কত হবে? πr², πr² ইন্টু লেন্থটা কত? লেন্থটা ভিটি লিখতে পারি, হ্যাঁ পারি। এখান থেকে কি ভি পেয়ে যাব? স্মল ভি, যেটা হচ্ছে বেগ, হ্যাঁ পাবো। দ্যাট ইজ ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই πr² ইন্টু টি, πr² ইন্টু টি, πr² ইন্টু টি। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে এখান থেকে। ভি যেটা আছে, অর্থাৎ ভলিউম, ভলিউমটা হচ্ছে 450 লিটার, ফলে 450 ইন্টু 10⁻³ এটা লিখে নিতে পারি। তাহলে এতই মিটার কিউব চলে আসবে। আচ্ছা, নিচে সময় কত? 60 দিয়ে গুণ করলাম, মানে ভাগ করলাম অ্যাকচুয়ালি। পাই আছে, পাই আছে, পাইকে পাই রেখে দিলাম। রেডিয়াসটা কত দাঁড়াচ্ছে? ডায়ামিটার এটা, ফলে রেডিয়াস দাঁড়াবে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে হচ্ছে 2 ইন্টু 10⁻², তার স্কোয়ার, মানে πr² না, তার স্কোয়ার। এই গেল আমাদের কাছে বেগের রাশিমালা। আচ্ছা, বেগটাকে ইন্ডিভিজুয়াল বার করে নিই, তারপরে ভি² করবো, নাহলে জটিলতা বাড়বে। আচ্ছা, তাহলে এইখানে কত পাচ্ছি? না 450 10⁻³ ডিভাইডেড বাই পাইটা রেখে দিচ্ছি, ইন্টু 2² আসছে 4 ইন্টু 10⁻², তার স্কোয়ার 10⁻⁴ ইন্টু 60। আচ্ছা, এটা কেটে গেল, 10⁻⁻1 এখানে, আবার 10⁻⁻1 এটা, আর এই শূন্যটা কেটে গেল। তাহলে এখানে দাঁড়াচ্ছে তোমাদের 450 ডিভাইডেড বাই 6 4 24 গুণিত পাই, 24 গুণিত পাই, তাই তো? তাই তো, দেখা যাক বেগটা কত পাচ্ছি, বেগটা কত পাচ্ছি দেখে নিই। চলো, তাহলে 450 ডিভাইডেড বাই 24 পাই। আচ্ছা, চলো দেখে নিই। তাহলে এটা হচ্ছে 5.450 ডিভাইডেড বাই 24 পাই, ডিভাইডেড বাই 24 পাই ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 5.968, 5.968 এত পেলাম মিটার পার সেকেন্ড। বি কেয়ারফুল, ঠিক এত দূর পর্যন্ত হয়ে গেছে। এরপর আমাদের 1/2 mv² বার করতে হবে, 1/2 mv² বার করতে হবে। এক কাজ করছি, এই গতিশক্তির দ্বারা যে পাওয়ারটা পাবো, ডাইরেক্ট পাওয়ারটাই বের করে নিই। পাওয়ারটা বার করতে গেলে জাস্ট 1/2 mv² ডিভাইডেড বাই সময়টা দিয়ে ভাগ, সময় মানে 60 দিয়ে ভাগ, বা সময়টা দিয়ে ভাগ। তো এই যে m/60 এটা কিন্তু অলরেডি বার করে নিয়েছি। এটা শুধু মাস না, মাস ডিভাইডেড বাই প্রতি সেকেন্ডে, গল্পটা বুঝতে হবে কিন্তু। তাহলে 1/2 ইন্টু মাসটা হচ্ছে 7.5 ইন্টু যে বেগটা পেয়েছি 5.968 সেটা স্কোয়ার করে দিলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট, তার স্কোয়ার। এই গেল ব্যাপার, এই গেল ব্যাপার। ফলে এর পাওয়ার পেয়ে যাব, এর পাওয়ার পেয়ে যাব, এর তো পেয়ে গেছি, এর পেয়ে যাব, দুটোকে যোগ করে দেবো, কাজ আমাদের শেষ। টোটাল পাওয়ার যেটা আসবে সেটা এই দুটোর যোগফল। টোটাল পাওয়ার সেটা কত আসবে? 735 যুক্ত ওই যেটা পাবো
দেখা যাক এটা কত পাচ্ছি। এটা স্কোয়ার করে নেব ইন্টু 7.5 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে 133.57, 133.57, 133.57, 133.57। ওকে, তার সাথে এটা যোগ করব আর সেটা পাবো 868.577 এত ওয়াট, কারণ সব এসআইতে আছে। ঠিক আছে, তাহলে জিনিসটা কি ম্যাচ করলো? কত নাম্বার? 10 নাম্বার। 868.65 আমার 57 এসছে, অলমোস্ট কাছাকাছি। হ্যাঁ, উত্তরটা ম্যাচ করেছে। যা হোক, একটা বড় অঙ্ক ছিল এবং সেটা ইম্পর্ট্যান্টও ছিল, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। অনেক কিছু কনসেপ্ট এখানে কাজে লাগছে। কীরকম কী ব্যাপার, জলটাকে প্রথমে ওঠাচ্ছে, দেন সেটাকে ছুঁড়ে দিচ্ছে, তাহলে টোটাল পাওয়ারটা লাগছে না। ওঠাতে একটা পাওয়ার লাগছে, ক্ষমতা লাগছে, ছুঁড়তে একটা পাওয়ার লাগছে, ক্ষমতা লাগছে, ফলে টোটাল পাওয়ারটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। আর কার্যক্ষমতা শক্তিতে একটা জিনিস আমি বারবার ছেলেমেয়েদের বলি, যে জিনিসটা হচ্ছে যে কার্য হোক, ক্ষমতা হোক কিংবা শক্তি হোক, এদেরকে যোগ করে দিলেই হলো, এদেরকে স্কেলার যোগ করে দিলে হলো, টেনশন কিছু থাকে না, কারণ 3টে স্কেলার রাশি, ভেক্টরের মতো চাপ নেই। যাই হোক, 11 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে যাই। 2 কেজি ভরের একটি বস্তুকে একটি অনুভূমিক অমসৃণ তলের ওপর দিয়ে 2 মিটার পার সেকেন্ড সমবেগে টানা হচ্ছে। বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে 5 সেকেন্ডে কত তাপ উদ্ভূত হবে নির্ণয় করি। প্রথমে সমবেগ জিনিসটা দিয়েছে, আবার ওই কনসেপ্টটাতে আমি ফোকাস করতে বলবো। সমবেগ মানে আমি যে পরিমাণ বল দিয়েছি সেটা ঘর্ষণ দ্বারা নষ্ট হয়েছে। ওকে, তবে তো সমবেগ তৈরি হয়েছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এত ভরের বস্তুকে এত টেনে নেওয়া যাওয়া হচ্ছে, ঘর্ষণ গুণাঙ্ক এত। আচ্ছা, অনুভূমিক তলে আছে, ফলে আমরা ছোটো হাতের এফটা বার করি, মিউ গুণিত এন। একটু তাড়াতাড়ি করি, মিউ গুণিত এমজি। মিউটা কত আসছে? 0.2, তাই তো, 11টা ইন্টু এম কত? 2 কেজি, জির কত? 9.8। এটা দাঁড়াচ্ছে আমাদের ঘর্ষণ বল, আর এই বলটায় ও দিয়েছে। এবং তার ফলে উদ্ভূত তাপ 5 সেকেন্ডে উদ্ভূত তাপ। এবং এর ফলে আমাদের কি পাবো আমরা? এর ফলে কি পাবো? এর ফলে ওয়ার্ক ডান পাওয়ার দরকার। ওয়ার্ক ডান হচ্ছে পি ইন্টু টি, পিটা হবে এফ গুণিত ভি গুণিত টি। এফটা এখান থেকে পেয়ে যাব। এটা কত আসবে? এটা কত আসবে? গুণটা করে নিই, তাই না? এটা আসছে 0.4 ইন্টু 9.8, তাহলে 2 ঘর কমে যাবে। 8 4 32, 2 হাতে থাকলো 3, 9 4 36 আর 3 এইটা, মানে 3.92। ঠিক আছে, এত পরিমাণ, এত নিউটন। তাহলে এটা আসছে 3.92 ইন্টু বেগ। বেগটা কত? 2। বেগটা কত দিয়েছে? 2। সময়টা কত দিয়েছে? 5 সেকেন্ড। তাহলে 5 দুগুণে 10, 39.2 এটা দাঁড়াচ্ছে। এত জুল, এত জুল। এবার আমরা জানি জুলের সূত্র অনুসারে ডাব্লিউ ইজিক্যাল টু জে ইন্টু এইচ। তাহলে হিট কত উৎপন্ন হবে? ডাব্লিউ বাই জে। ডাব্লিউ কত? 39.2 ডিভাইডেড বাই জুল কত? 4.2 আছে, 4.2 এর মতো আছে। তাহলে দেখা যাক এটা কত আসছে। এটা কত আসছে? 39.2 ডিভাইডেড বাই 4.2, এটা আসছে 9.33 মতো, 9.33 মতো, 9.33 মতো। এত ক্যালোরি, এত ক্যালোরি, কারণ এটা আছে জুল পার ক্যালোরিতে। এই জে এর এককটাই বলে দেবে যে তোমার হিটটা সিজিএসে আসবে না এসআইতে আসবে, কেমন? ঠিক আছে, আচ্ছা বেশ, এটা তো হয়ে গেল। 12 নম্বরের প্রশ্নটার দিকে চলে যায়। 12 নম্বরের প্রশ্নটাও কিন্তু অ্যানাদার ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্নের মধ্যে পড়ছে 12 নম্বরেরটা। খুব বি কেয়ারফুল, খুব বি কেয়ারফুল। ঠিক আছে, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এসবগুলো করতে হবে, খুব ভালোভাবে মাথা ঠান্ডা করে জিনিসটা করতে হবে। ঠিক আছে, দেখা যাক। চলো, কত নম্বরের প্রশ্ন পরেরটা? 12 নম্বরের প্রশ্ন। টার্গেট আমাদের 19খানা প্রশ্ন। 12 নম্বরের প্রশ্নের দিকে চলে গেলাম। এটা জায়গা বেশি লাগবে, আমি মাঝে একটা ডট লাইন টেনে দিলাম। ঠিক বোঝা গেছে? দেখো, মন দিয়ে দেখো, এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এফের মান দিয়ে দিয়েছে, ফোর্সের মান দিয়ে দিয়েছে, কত দিয়েছে না? এ, তারপর সাইন ওমেগা টি আই ক্যাপ, সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস এ কস ওমেগা টি জে ক্যাপ। আচ্ছা, একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে ফোর্সের, এবং এ ওমেগা কনস্ট্যান্ট দিয়েছে। হ্যাঁ, বলে দিয়েছে কিছু কথা, বলেছে এ কমা ওমেগা এই দুটোই কিন্তু কনস্ট্যান্ট, এই দুটোই হচ্ছে কনস্ট্যান্ট। টিটা হচ্ছে সময়, টিটা হচ্ছে কি না সময়, আর বস্তুর ভরটা দিয়ে দিয়েছে এম,
বস্তুর ভর দিয়েছে এম, এমটা কি না মাস, এমটা কি না মাস, MASS মাস, এই জিনিসটা দিয়েছে। বেশ ভালো জিনিস দিয়ে দিয়েছে, আমরা ধন্য হয়েছি। এরকম গেল ব্যাপার। এখান থেকে আমরা ত্বরণ বার করব, প্রথম কথা, দ্বিতীয় কথা বেগ, তৃতীয় কথা সরণ, এবং বার করার পরে সেই সরণের সাথে এফ এর ডট প্রোডাক্ট করব, দেন আমরা কাজ পাবো, কারণ কৃতকার্যের রাশিমালা বার করতে বলছি। জিনিসটা এতটা ইজি, কিন্তু এই ডিফারেন্সিয়েশন যখন করবো, বেসিক্যালি ইন্টিগ্রেশন করবো, ডিফারেন্সিয়েশন তো করবো না, কারণ ত্বরণ পাবো, এফকে এম দিয়ে ভাগ করলে ত্বরণ পাবো, ত্বরণ থেকে বেগ পেতে হলে আমাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, এবং বেগ থেকে আবার সরণ পেতে গেলে আবার ইন্টিগ্রেশন করতে হবে, দেন ডট প্রোডাক্ট করলে আমাদের কাজ শেষ। যাই হোক, তো প্রথমে আমরা ত্বরণটা পাই। ত্বরণটা কীরকম দাঁড়াবে? ত্বরণ দাঁড়াবে এফ ডিভাইডেড বাই এম, এফ ডিভাইডেড বাই এম, ফলে আমরা পাবো A/m সাইন ওমেগা টি আই ক্যাপ। আশা করছি এটা যেন ভালোভাবে পার হয়ে যায়। আমার নিজেরও মাঝে মধ্যে খারাপ লাগে যে ছেলেমেয়েগুলো দুবার তিনবার করে টুকছে, খারাপ লাগে একটা। যাই হোক, এবার আমাদের বেগ দরকার। বেগটা কী করে পাবো? ইন্টিগ্রেশন ADT, ইনডিফিনাইট ইন্টিগ্রেশন করব, কারণ এখানে কোনো লিমিট দেওয়া নেই, অনির্দিষ্ট সমাকল এখানে আমরা করব। বেশ ভালো জিনিস। এরপর এটার যদি ইন্টিগ্রেশন করি, A/m থাকলো, ওমেগাটা নিচে চলে এলো, কারণ ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটা 1 হয়ে যায়, ডিভাইডেড বাই হয়ে যায়, সাইনের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস ওমেগা টি আই ক্যাপ। ওকে, আর এখানেও সেম, A/m ওমেগাটা বাইরে আসতো, চলে এসছে, কসের ইন্টিগ্রেশন হয়ে যায় প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। জাস্ট আমি A/m ওমেগাটা কমন নিয়ে নিলাম, ঠিক আছে, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এখন গল্পটা তোমরা নিজেরাই বলো যে হোয়েন সময় শূন্য, তখন তো জাস্ট চলতে শুরু করেছে, তখন তো বেগটাও শূন্য। ইয়েস, যখন সরণটা শূন্য, সময়টা শূন্য, তখন বেগটাও শূন্য। হ্যাঁ, হওয়ার কথা। তাহলে সি এর মানটা কত এলো? এই জন্যই বলি এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই সিটাকে তোমরা জিরো ধরে চালিয়ে দিবে, বা সিটা লিখবে না, এইটাই ভুলটা করবে, ভুলটা এখানে করবে, আর কোথাও ভুল হওয়ার চান্স নেই। তাহলে সিটা কত দাঁড়াবে? তার আগে এই রাশিমালাটা একটু লেখার চেষ্টা করি। ভিটা শূন্য, লেফট হ্যান্ড সাইডে শূন্য, বেশ, রাইট হ্যান্ড সাইডে চলে আসি। রাইট হ্যান্ড সাইডে এটা কিন্তু কনস্ট্যান্ট বলা, এটা কিন্তু ত্বরণ নয়, ওটা আবার ভেবে নিও না। ফলে A/m ওমেগা অ্যাজ ইট ইজ। আচ্ছা, টিটা শূন্য, ফলে এই পার্টটা কত হবে না cos 0, cos 0 কত হয়? 1, মানে -1 ইন্টু আই ক্যাপ, মানে আই ক্যাপ। বেশ, আবার যদি বলি সাইন জিরো কত হয়? 0, ফলে +0, এবং তার সাথে আছে প্লাস সি, ফলে আমাদের কাছে সি কত এলো? মাইনাস মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে, এ ওই পাশে গেলে তো প্লাস হয়ে যাচ্ছে, এম ওমেগা আই ক্যাপ। এই জিনিসটা জানাটা ভীষণ ভীষণ জরুরি ছিল। তাহলে আমাদের ভি এর রাশিমালাটা কি দাঁড়ালো? ভি এর রাশিমালাটা দাঁড়ালো এ তো আই ক্যাপকে ঢুকিয়ে দাও, ফলে A/m ওমেগা, এরও তো কনস্ট্যান্ট A/m ওমেগা, এবং তার সাথে আসছে একটা 1 কমন যাচ্ছে, তাই না? তাহলে 1 মাইনাস কস ওমেগা টি। দেখো, যার ক্যালকুলেশন ভালো সেই কিন্তু এটা করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ছেলেমেয়েগুলো ফাঁকি মেরে দেবে, এই জায়গাটাতে ফাঁকি মেরে দেবে, বলবে যে এটা হচ্ছে না আমার দ্বারা, স্যার ছেড়ে দিন, এটা আমার দ্বারা হবে না, এটা আমি পাচ্ছি না। কিন্তু অঙ্কটা এতটাই ভালো, এতটাই মিষ্টি একটা অঙ্ক যে কিছু বলার নেই, যদি একটু ধৈর্য সহকারে করতে পারো। এটা চলে এলো ভি এর মান। এবার তোমরা নিজেরাই বলো, আর স্মরণের দরকার নেই, অসুবিধা নেই, একটা নিজেরাই বলো, কারণ স্মরণের এই জন্য দরকার নেই। কেন দরকার নেই এটা একটু বলে দিই। দেখো, আমি যে বলছিলাম যে এফ, দেখো বলতেই ঠিক হয়ে যায়, F.S করবো, সেটা কার ক্ষেত্রে প্রযোজ্য গো? সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য যদি ফোর্সটা হয় কনস্ট্যান্ট, বাট যদি আমি বলি যে ফোর্সটা কি এখানে কনস্ট্যান্ট, না, ফোর্সটা কিন্তু টি এর রাশিমালা, দেখতেই পারছো, এটা কিন্তু ভ্যারিয়েবল ফোর্সের দ্বারা যদি ওয়ার্ক ডান করতে হয় তাহলে কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে, F.ds এই টাইপের। তো কি দরকার বেকার লেঠার ঝামেলা? তাহলে আমরা কি লাগাবো? আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাবো, মানে কার্য শক্তি উপপাদ্যটা লাগাবো, তাহলেই তো আমাদের কাজ হয়ে গেল। বেগ পেয়ে গেছি, তাহলে আমাদের ওয়ার্ক ডানটা হবে ডেল্টা কাইনেটিক এনার্জি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে হচ্ছে এখানে কি কোনো অসংরক্ষী বল আছে? মেনশন তো করা নেই, এটা কাজ করতো না। এটা সেই ওয়ার্ক ডানের গল্প করা হয় যেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান। দেখো, কথাটা এরকম বলা উচিত যে গতিশক্তির পরিবর্তন সেটা দেবে কনজারভেটিভ ফোর্সের দ্বারা কৃতকার্যের সাথে সমান, এইটা কার্যশক্তি উপপাদ্য। এখানে ঘর্ষণ ঢুকে থাকলে কিন্তু এইটা অ্যাপ্লিকেবল হতো না, আমি বারবার রিপিট করব, অ্যাপ্লিকেবল হতো না, ঠিক? ওকে, চলো, তাহলে এটা কীরকম দাঁড়াচ্ছে না ½ mv তার স্কোয়ার। ভিটাও কিন্তু একটা ভ্যারিয়েবল, ভিটাও কিন্তু টি এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি যে টিটা যখন জিরো
টিটা যখন 0 মানে তার প্রাথমিক বেগ আছে কি, ইয়েস তার একটা প্রাথমিক বেগ আছে, সেটা কত, সেটা এই সিটা। এবং টিটা যখন 0 নয় তখন কিন্তু তার এমনি একটা ফাংশন আসছে। জিনিসটা বোঝা গেছে? আই হোপ জিনিসটা বোঝাতে পেরেছি। এবার একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে ডেল্টা কাইনেটিক এনার্জি আছে, ডেল্টা কাইনেটিক এনার্জি, সেটাকে আমি কি বললাম যে হাফ এম ভি স্কোয়ার। এটাকে এক কাজ করো, হাফ এম ভি ভেক্টর ডট ভি ভেক্টর নিয়ে নাও। আপত্তি আছে কি? কোনো আপত্তি থাকার কথা নয়, ঠিক? তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু এম ইন্টু এটা ডট এটা, মানে আয়ের সাথে আই মানে অ্যাকচুয়ালি তার স্কোয়ার হয়ে যাবে, জে এর সাথে জে মানে অ্যাকচুয়ালি তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে হাফ ইন্টু এম ইন্টু এইটা স্কোয়ার, তাই না? তাহলে এ স্কোয়ার বাই এম স্কোয়ার ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার বাই এম স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর এটার স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস ওমেগা টি তার স্কোয়ার, ওকে, প্লাস এটা স্কোয়ার, প্লাস এটা স্কোয়ার, এটা মানে হচ্ছে সাইন ওমেগা টি তার স্কোয়ার, সাইন ওমেগা টি তার স্কোয়ার। এই গেল ব্যাপার, ঠিক? তাহলে এখান থেকে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে হাফ ইন্টু এম কেটে যাবে, একটা এম নিচে পড়ে থাকছে, এ স্কোয়ার ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার, ওকে। তার সাথে এটা কত দাঁড়াবে, 1 প্লাস কস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি, এই দুটো তো 1 চলে আসবে, এবং মাইনাস 2 কস ওমেগা টি, 2 কস ওমেগা টি, 2 কস ওমেগা টি। কথাটা বোঝা গেল? আচ্ছা, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি, এটাও তো আবার 1, আবার এখানে একটা 1 আছে, 1 এ 2 আর এখানে একটা 2, তাহলে 2 আমরা কাজ করতে পারি, কমন নিয়ে নিতে পারি, তাই তো? কমন নিয়ে নেওয়া যেতেই পারে, তাই তো? কমন নিয়ে নিলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে হাফ এ স্কোয়ার ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার, কমন নিয়ে নিলাম 2, পড়ে থাকছে 1 মাইনাস কস ওমেগা টি, আর এই 2 কেটে গেল। এটা কি এসেছে? এটা কি দেখাতে বলেছে? এ স্কোয়ার বাই এম ওমেগা স্কোয়ার 1 মাইনাস কস ওমেগা টি, হ্যাঁ এই জিনিসটাই এসেছে। আমাদের এখানে হয়ে গেল প্রুফড, এটা হয়ে গেল প্রুফড। খুব সুন্দর একটা প্রশ্ন, এটা আমি বারবার স্টার দিতে চাই। খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন, কোনো পরীক্ষায় আসেনি কিন্তু প্রশ্নটা ভীষণ ভালো, যে কোনো পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষাতে প্রতিযোগিতামূলক প্রশ্নতে আসার মতোই। এটা তোমরা আশা করছি টুকে নিয়েছো। চলো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? রেসপন্স করো বলতে কমেন্টে জানিও যে বুঝতে পারছো কি না। না বুঝতে পারলে কিছু দাম হবে না ভাই। দেখো, পড়াতে তো সবাই পড়াচ্ছেন, তাই না? তুমি বুঝতে পারছো কি না সেটাও তো দেখতে হবে। তুমি বুঝতে পারলেই হলো, সেটাই বলি। যে কোনো টিচার, অ্যাটলিস্ট অনলাইনে, এটা কোনো প্রাইমারি স্কুল টিচার নয় না, কি বলছেন, এটা তো কোনো প্রাইমারি স্কুল নয় যে তোমাকে স্যাররা বকুনি ঝুকুনি দিয়ে বুঝিয়ে দেবে, তা তো না। তো এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? যাই হোক, ক্যাপিটাল এম ভর সম্পন্ন একজন ব্যক্তি অনুভূমিক মসৃণ তলের ওপর দাঁড়িয়ে স্মল এম ভর বিশিষ্ট একটি গোলাকৃতি লৌহ খণ্ডকে তলের ওপর দিয়ে অনুভূমিক দিকে ছুড়ে দিল। টি সময় পর লৌহ খণ্ড ব্যক্তির মধ্যে এস দূরত্ব হলে লৌহখণ্ডটিকে ছোঁড়ার সময় ওই ব্যক্তি কী পরিমাণে কার্য সম্পাদন করেছিল সেটা নির্ণয় করতে বলেছে। চলো তাহলে 13 নম্বরের প্রশ্নটার দিকে এগিয়ে যাই এবং সেটাকে সলভ করার চেষ্টা করি। আচ্ছা, কার্যটা বার করতে বলেছে, তাহলে আমরা যেটা করব যে প্রথমে তাদের কোনো বেগ ছিল? বেগ ছিল না, দুজনে স্থির অবস্থায় আছে বলে দিয়েছে। ফলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম গুণিত 0, মানে আমি লাগাচ্ছি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, LMCL, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন ল, এটা লাগাচ্ছি। তাহলে টোটাল মাস অফ দ্য সিস্টেম গুণিত টোটাল বেগ, বা যে বেগটাই ছিল নেই, বেগ ছিল না। এখন ধরছি যে মানুষের যে বেগটা, সেই বেগটা ছিল ভি, এবং ওই লৌহদণ্ডের যে বেগটা ছিল সেটা ছিল ছোটো হাতের ভি, এর ক্যাপিটাল ভি, এর স্মল ভি। স্যার প্লাস কেন দিলেন, মাইনাস কেন দিলেন না? তার কারণটাই হচ্ছে যে যদি তুমি ভরবেগের পার্থক্য ফাইন্ড আউট করার চেষ্টা করো, বের করার চেষ্টা করো, লৌহদণ্ডটা যেদিকে যাবে, যেমন ধরো গুলি যেদিকে যায় মানুষ কিন্তু তার বিপরীত দিকে হেলে পড়ে, তাহলে দুজনের যদি আমাকে ভরবেগের পার্থক্য নিতে হয় আমাকে যোগ করতে হবে, কারণ দুজনের ডিরেকশন উল্টো দিকে। আচ্ছা, এরপর আমি যেটা বার করব সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। আচ্ছা, ক্যাপিটাল ভি জিনিসটা কি না? মানুষের বেগ, বেশ। আর ছোটো হাতের ভিটা কি?
না ওই লৌহখণ্ড যে ইয়েটা আছে লৌহখণ্ডের বেগ। আশা করি বোঝা গেছে, আর অসুবিধা নেই। বেশ, এবার আমি বার করছি যে ছোট হাতের ভিটার মান কত হবে, না ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল এম, এই জিনিসটা হবে। এখন গল্পটা এটাই নয়, গল্পটা হচ্ছে যে এদের আপেক্ষিক বেগ কত হবে। আপেক্ষিক বেগ কার, না ওই লৌহখণ্ডটির আপেক্ষিক বেগ কত হবে। আর লৌহখণ্ডটি নাকি এস ডিস্টেন্স কভার করেছে, এবং সেটাও টি টাইমে, তাই তো, টি টাইমে এস ডিস্টেন্স অতিক্রম করেছে। টি সময় পর লৌহদণ্ড ব্যক্তির মধ্যে দূরত্ব হচ্ছে এস। তাহলে ওদের আপেক্ষিক বেগটা কত হবে, না আপেক্ষিক বেগটাকে যদি আমি ভি ড্যাশ দ্বারা ডিনোট করি, তাহলে সেই আপেক্ষিক বেগটা হবে বড় হাতের ভি, মানে আচ্ছা ঠিক আছে, ছোট হাতের ভি বড় হাতের ভি ভুলে যাও, তোমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট জানা আছে, সেই কনসেপ্টে কাজে লাগাও। যদি আমি বলি যে মানুষের বেগ মাইনাস লৌহখণ্ডটির বেগ, এই জিনিসটা লাগালেই তো হয়ে গেল। দুটি বস্তুর মধ্যে যদি বেগ থাকে এবং তাদের যদি আমরা ডিফারেন্স নিই তাহলেই তো সেটা আপেক্ষিক গতিবেগের সৃষ্টি করে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে মানুষের বেগ এখানে ছিল ক্যাপিটাল ভি, এবং লৌহখণ্ডটির বেগ আমরা বার করছি, এটা নেগেটিভ হবে, এই পাশে গেলে নেগেটিভ, কারণ লেফট হ্যান্ড সাইডটা টোটালটাই জিরো হয়ে আছে। ফলে নেগেটিভ পজিটিভ, ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল এম। এই পরিমাণ বেগেই বা এই পরিমাণ আপেক্ষিক বেগে কিন্তু লৌহখণ্ডটি মানুষটির থেকে দূরে চলে যাবে, এবং বলা হয়েছে যে টি সময় পরে তাদের অতিক্রান্ত দূরত্বটা, লৌহখণ্ডটার অতিক্রান্ত দূরত্ব মানুষের সাপেক্ষে সেটা হয়ে গেল কত, না সেটা হয়ে যাবে এস। তাহলে আমি টি ইজিক্যাল টু লিখতে পারি, বা আমি কি এটা লিখতে পারি যে এটা সমানে এস বাই টি। ইয়েস, আই ক্যান। এস বাই টি, হ্যাঁ বোঝা গেল। এবার এখান থেকে আমি ভি এর মান বার করব, ক্যাপিটাল ভি এর মান বার করবো, নাহলে আমি কৃতকার্যটা বার করতে পারবো না। কারণ কৃতকার্যটা হবে মানুষটা নিজের গতিশক্তি প্লাস পাথরটার গতিশক্তি, দুটো গতিশক্তি মিলে যে কাজটা করতে হচ্ছে সেইটাই মানুষটাকে করতে হবে। পাথর নিজে তো যেতে পারবে না, তাহলে মানুষ নিজে যাচ্ছে সেইটার কাজ, এবং পাথরটাকে নিয়ে যে ওই যে ছুঁড়ে দিল সেইটার কাজ, দুটোর গতিশক্তি মিলিয়ে যে কাজটা, সেই কাজটা মানুষটাকে করতে হবে। দুটোরই কাজ করতে হবে, কারণ পাথর তো নিজের কাজ নিজে কী করে করতে পারবে, তাই না? তাহলে এই যে ভিটা দাঁড়াবে সেটা হবে 1 প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম, মানে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে এটা, না 1 প্লাস ক্যাপিটাল এম বাই স্মল এম, আর রাইট হ্যান্ড সাইডে এস বাই টি। চলো দেখি, একে একে করতে থাকি, করলে জিনিসটা সলভ হবে। চলো এই পাশটাতে করছি না, হ্যাঁ আমি, এটা তো লাগবে না, চলো এই জিনিসটা লাগবে তাই রেখে দিলাম। তাহলে আমাদের কাছে ক্যাপিটাল ভি কত চলে এলো, না এস বাই টি, আর এই টোটাল জিনিসটাকে স্মল এম যদি লসাগু নিই তাহলে স্মল এম ওপরে আর স্মল এম প্লাস ক্যাপিটাল এম নিচে, এই গেল ব্যাপার। এটা গেল ক্যাপিটাল ভি, আর এটা গেল স্মল ভি মাইনাস ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল এম, এইটা গেল সমস্ত জিনিসটা। এইবার যদি আমি বলি যে কৃতকার্য কত করতে হবে, না কৃতকার্য করতে হবে মানুষের গতিশক্তি প্লাস পাথরটির গতিশক্তি। তাহলে কৃতকার্য হবে না মানুষের গতিশক্তি প্লাস পাথর বা গোলক বা লৌহখণ্ড যাই বলো না কেন, সেই পাথরের গতিশক্তি। মানুষের গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু মানুষের ভর গুণিত মানুষের বেগের স্কোয়ার, প্লাস পাথরটার হচ্ছে হাফ ইন্টু স্মল এম ইন্টু স্মল ভি তার স্কোয়ার। এই গেল ব্যাপার। যাই হোক, আমি একটু জল খেয়ে নিই। আই হোপ তোমাদের জিনিসগুলো বোঝা যাচ্ছে। 13টা প্রশ্ন কমপ্লিট। আচ্ছা, তাহলে এটাকে সলভ করি। হাফ ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি তার স্কোয়ার, মানে এইটা স্কোয়ার, এস স্কোয়ার বাই টি স্কোয়ার, তার সাথে স্মল এম তার স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, প্লাস এখানে যদি আমি করি তাহলে হাফ ইন্টু এম ইন্টু স্মল ভি তার স্কোয়ার, মানে হচ্ছে এটা স্কোয়ার বাই এটা তার স্কোয়ার। ঠিক আছে, হয়েছে, এতদূর পর্যন্ত হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। একটা কাজ করা যেতে পারে যে এই যে এখানে ক্যাপিটাল ভিটা লুকিয়ে আছে, এই ভি এর মানটাও তো বসাতে পারি, অবশ্যই পারি। তাহলে হাফ ইন্টু, দেখো এটা কি পাচ্ছি,
এ স্কোয়ার বাই টি স্কোয়ার তো আছেই, তার সাথে আছে ক্যাপিটাল এম স্মল এম এর স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, প্লাস হাফ ইন্টু স্মল এম তো আছেই, ক্যাপিটাল এম স্কোয়ারও আছে ডিভাইডেড বাই, আচ্ছা এটা তো একটা কেটে যাবে, এটা একটা কেটে যাবে, স্মল এম পড়ে থাকবে, স্মল এম এটা ক্যাপিটাল এম তার স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম, ঠিক আছে। আর ক্যাপিটাল ভি তার স্কোয়ার মানে এটা স্কোয়ার মানে এ স্কোয়ার বাই টি স্কোয়ার গুণিত স্মল এম তার স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার স্কোয়ার, এই গেল ব্যাপার। এখন গল্পটা দাঁড়াচ্ছে যে যদি আমি লসাগু নিয়ে নিই তাহলে জিনিসটা ভালো হতেই পারে, ঠিক আছে। আচ্ছা কমন কী কী যাবে দেখে নিই, দেখো কমন নিয়ে নিলে ছোটো হয়ে যাবে, হাফ কমন যাবে, এ স্কোয়ার কমন যাবে বাই টি স্কোয়ার কমন যাবে, হাফ কমন গেল, এ স্কোয়ার বাই টি স্কোয়ার কমন গেল, হাফ কমন গেল, এ স্কোয়ার বাই টি স্কোয়ার কমন গেল। আচ্ছা স্মল এম তার স্কোয়ার কমন যাবে, কমন গিয়ে লাভ আছে, ঠিক আছে নিয়ে নিচ্ছি, স্মল এম তার স্কোয়ার কমন যাবে, ক্যাপিটাল এম একটা কমন যাবে, ক্যাপিটাল এম একটা কমন নিলাম, আর একটা নিলাম না, ঠিক আছে। বা এক কাজ করিস, ক্যাপিটাল এম স্মল এম একটা করে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে একটা স্মল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম পড়ে থাকলো, আর এখান থেকে একটা ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার স্কোয়ার পড়ে থাকলো, এটা গেল ব্যাপার। আবার যদি আমি এখানে লসাগু নিই, আচ্ছা আমাদের টার্গেটটা কি, প্রুফটা কী করতে হবে, অ্যান্সার ওয়াইজ যদি দেখি হাফ ইন্টু এস ভি, আচ্ছা ভিকে রেখে দিয়েছে, হায় রাম ভিকে রেখে দিয়েছে, দূর বাবা তাহলে আমি কেন করতে গেলাম, ভিকে রেখে দিয়ে প্রশ্নটা করেছে উত্তরটা মিলিয়েছে, তাহলে এটা তো না করলেও চলতো। দেখো ভিটা তো রেখে দিয়েছে, ক্যাপিটাল ভি রেখে দিয়েছে, অথচ ক্যাপিটাল ভি কিন্তু ধরেনি, ভাবা যায়, ঠিক আছে এই তো অবস্থা নাকি, ক্যাপিটাল ভি যেটা প্রশ্নে দেওয়া নেই সেই জিনিসটাকে আমি রাখবো কেন, ঠিক আছে সেই জিনিসটা আমি রাখবো কেন, অদ্ভুত। আচ্ছা ঠিক আছে চলো মেনে নিতে হচ্ছে, হাফ ইন্টু এটা প্লাস হাফ ইন্টু স্মল এম আর স্মল ভি তার স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল এম তার স্কোয়ার, এটা তার স্কোয়ার, আর যদি ক্যাপিটাল ভিকে রেখেই দিই তাহলে এস আর টি আসছে কী করে, এই কীরকম করেছে রে বাবা, অদ্ভুত জ্বালাতন তো, ভিকে রেখেও দিয়েছে এসকেও রেখে দিয়েছে, অদ্ভুত ব্যাপার, এস টি রেখে দিয়েছে আবার ভিকেও রেখে দিয়েছে, যাবে এত কিছু রাখা, কে জানে। ঠিক আছে আমার যেটা কাজ আমি সেটা করি, না হয় আমি এক কাজ করি, আমি ভিটাকে আগে ভেঙে নিই, শেষমেশ কালে যদি সুযোগ হয় তখন আমি কমনটা নেব না হয়, ঠিক আছে সেটাই বেটার হবে। চলো আমি ভিটাকে ভাঙাটাই আমার ঠিক হচ্ছিল, ঠিক আছে আমি কালারটা একটু চেঞ্জ করি তোমাদেরও দেখতে সুবিধা হবে এবং ছোট করে লেখার চেষ্টা করি। দেখো কী করে করছি, দেখো হাফ ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি তার স্কোয়ার মানে এইটা তার স্কোয়ার, এ স্কোয়ার বাই টি স্কোয়ার গুণিত স্মল এম তার স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার স্কোয়ার, দেখা যাবে যে উত্তরে ওই জায়গাটাতে একটু ভুল দেওয়া আছে, প্লাস হাফ স্মল এম স্মল ভি তার স্কোয়ার মানে ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার বাই স্মল এম তার স্কোয়ার। এবার ক্যাপিটাল ভিকে আবার সাবস্টিটিউট করব এবং কি পাবো দেখো, এইটা অ্যাজ ইট ইজ যা আছে লিখে নিই, এইটা ডিভাইডেড বাই এটা লিখে নিলাম, প্লাস হাফ স্মল এম ক্যাপিটাল এম তার স্কোয়ার ভি স্কোয়ার মানে এটা স্কোয়ার মানে এ স্কোয়ার বাই টি স্কোয়ার স্মল এম স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার স্কোয়ার, এটা লিখলাম হাফ এম ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার, আবার নিচে আছে একটা এম তার স্কোয়ার, ঠিক আছে এই জিনিসটা আসছে, ফলে এইটা টোটালি কেটে যাবে এবং যে কমনটা নিয়েছিলাম ঠিক কমনই নিয়েছিলাম, ওই কমনটাতে একটা জিনিস ভুল নিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা কমন যেত না, নিচে কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম স্কোয়ার আছে না, নেই তো, তাহলে এটা আচ্ছা ঠিক আছে দেখাই যাক না কি আসছে, তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার বাই টি স্কোয়ারটা এটা নিলাম কমন, আমার ক্যাপিটাল ভি এর মানটা হচ্ছে এস বাই টি স্মল এম বাই এটা, আচ্ছা এইটাকে কমন নিই না তাহলে বোঝা যাবে, ঠিক আছে এস ভি টি যাবে কি এতগুলো নেওয়া, সেটা হচ্ছে ব্যাপার, এটার মতো সাজানোর একটু চেষ্টা করছি। দেখো তো যে এস বাই টি এটা তো নিলাম, তার সাথে ভি মানে হচ্ছে স্মল এম বাই
এস বাই টি নিলাম, এস বাই টি নিলাম, এস বাই টি নিলাম, আবার তার সাথে ভি, এস বাই টি নিলাম, আবার তার সাথে ভি, ভি মানে হচ্ছে আবার এস বাই টি, তো তার আবার স্কোয়ার, এটা এতটা কী করে যাবে, এতটা কী করে যাবে। এক কাজ করছি আমি, লসাগু যেমন নিচ্ছি কমন নিচ্ছিলাম তেমনি নিই, হাফ ইন্টু এস স্কোয়ার বাই টি স্কোয়ার। আর একটা নিচ্ছিলাম যেটা, আচ্ছা জিনিসটা ঠিক করছি, ভি স্কোয়ার, ভি স্কোয়ার কমন মানে হচ্ছে নিচের এটা স্কোয়ার, আর এখানে স্মল এম ভি তার স্কোয়ার মানে হচ্ছে এটা টোটালটা, আর এটা হচ্ছে ক্যাপিটাল এম স্কোয়ার স্মল এম স্কোয়ার নিয়েছি, আর ভি স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে ভি স্কোয়ার, ঠিক কমন নিয়েছি, এ স্কোয়ার বাই টি স্কোয়ার স্মল এম স্কোয়ার, এটা ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা নিলাম কমন, হাফ নিয়েছি কমন, এ স্কোয়ার বাই টি স্কোয়ার কমন নিয়েছি, আর একটা স্মল এম একটা ক্যাপিটাল এম কমন নেব, তাহলে পড়ে থাকছে একটা স্মল এম প্লাস, আচ্ছা এটাও তো কমন যাচ্ছে, স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার স্কোয়ার, এটাও তো কমন যাচ্ছে, এটাও কমন যাচ্ছে, এটা কমন যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা দাঁড়াচ্ছে প্লাস, এই জিনিসটা দাঁড়াচ্ছে না, হাফ কমন নিয়ে নিয়েছি, স্মল এম কমন নিয়েছি, হ্যাঁ একটা স্মল এম কমন নিয়েছি, এম স্কোয়ার কমন নিয়েছি না, একটা এম কমন নিয়েছি, ফলে একটা এম থাকছে, আর বাকি এস স্কোয়ার কমন নিয়েছি, টি স্কোয়ার কমন নিয়েছি, এটা নেই, এই জিনিসটা কমন নিয়েছি, এই জিনিসটা পড়ে থাকছে, ফলে আমাদের একটা জিনিস কেটে যাবে এখান থেকে, সেটা হচ্ছে হাফ এ স্কোয়ার বাই টি স্কোয়ার, আর এই একটা জিনিস কেটে যাবে, একটা স্মল এম প্লাস ক্যাপিটাল এমটা পড়ে থাকবে, আর ওপরে স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, একটা জিনিস পড়ে থাকছে এটা। আর যদি আমি বলি যে এই জিনিসটাকে ভিতে ট্রান্সফর্ম করব, ফলে হাফ ইন্টু এস বাই টিটাকে নিয়ে নিলাম, আর এটা পড়ে থাকছে একটা এস বাই টি গুণিত স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এই জিনিসটা পড়ে থাকছে। তাহলে এস বাই টি, এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা কি, এই জিনিসটাই ভি, ফলে আমরা বলতে পারি হাফ ইন্টু এস বাই টি গুণিত ক্যাপিটাল এম গুণিত ক্যাপিটাল ভি, এইভাবে হতে পারে, তখন কিন্তু কোনো স্কোয়ার টার্ম আসবে না, কিন্তু এখানে দিয়েছে সেই জিনিসটা, এইভাবে অ্যাকচুয়ালি সাজিয়েছে। দেখো আমি তাহলে উত্তর থেকে প্রশ্ন আসতে হবে আমাকে, এই জিনিসটা সাজিয়েছি ইচ্ছাকৃতভাবে, ঠিক আছে, এখানে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই। তোমাকে তো দেখাও বলেনি, জিনিসটা বোঝার চেষ্টা কর, তোমাকে তো দেখাও বলেনি জিনিসটা, দেখো আমি কিন্তু রিভার্স জিনিসটা দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু প্রুফ হয়ে যাবে। উত্তর যেটা দিয়েছে সেটা হচ্ছে হাফ ইন্টু এস ক্যাপিটাল ভি বাই টি তার স্কোয়ার, তার সাথে আবার আমি বলছি তো জাস্ট ওই কমন নেওয়ার উপরে ডিপেন্ড করছে, স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই জিনিসটা দেয় কিনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো একটা কাজ করো, আচ্ছা এটাকে ভাঙো ফার্স্টে, হাফ এ স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই জিনিসটা। তাহলে আমি যদি বলি এস বাই টি, আচ্ছা ভি স্কোয়ারের মানটা বসে, বাবার এটা তো স্কোয়ার টার্ম হয়ে গেল তো, আচ্ছা একটা কাজ করো, 1/t যদি নেওয়া যেত, অনেক বড় রাশিমালা হয়ে যাবে তো, এটার সাথে এটা তো ম্যাচ খাবে না, না কোথাও গন্ডগোল হচ্ছে কি, স্মল এম ডিভাইডেড বাই এটা, হে ভগবান মাথাটা আমার ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা দেখো হাফ ইন্টু এ স্কোয়ার বাই টি স্কোয়ার, আচ্ছা ভি স্কোয়ারটাকে ভাঙো তো, এ স্কোয়ার বাই টি স্কোয়ার গুণিত স্মল এম তার স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার স্কোয়ার, ভি স্কোয়ারের মান বসিয়ে দিলাম, তার সাথে স্মল এম ক্যাপিটাল এম স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা কেটে গেল, স্মল এম প্লাস ক্যাপিটাল এম, আর এখানে দাঁড়াচ্ছে এই জিনিসটা আছে দুটো এ স্কোয়ার বাই টি, আরে বাপরে একটাই তো স্কোয়ার বাই টি আসবে, কারণ এস বাই টিটা হচ্ছে ইয়ে। আচ্ছা এটার একটা কাজ করো, এটার তোমরা ইয়েটা বার করো, মাত্রাটা বার করো, দেখো একটা জিনিস, হাফের কোনো মাত্রা নেই, এখানে হচ্ছে এস বাই টি কী হয়, বেগ গুণিত বেগের স্কোয়ার, তার আবার স্কোয়ার মানে হচ্ছে বেগের টু দি পাওয়ার 4, বেগ মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, সেটা টু দি পাওয়ার 4 গুণিত মাস ইন্টু মাসের স্কোয়ারের সাথে মাস প্লাস মাস, দ্যাট ইজ মাস কিউব আসছে, তাই তো জেনারেল জিনিসটা তাই আসছে, আমি কিছু ভুল বললাম কি, এস বাই টি সেটা কি আসছে, বেগ ইন্টু বেগের স্কোয়ার, তার স্কোয়ার বেগ টু দি পাওয়ার 4 লিখেছি, মাস ইন্টু মাসের স্কোয়ার, মাস প্লাস মাস, তাহলে একটা মাস, দুটো মাস, তিনটে মাসের কিউব। এটা কোনোদিন গতিশক্তি কার্য এসব দিতে পারে, দিতে পারে, কিন্তু তুমি যদি এখানে আসো, এস বাই টি কিন্তু একটা বেগ দেয়, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার একটা গতিশক্তির মতো ফরম্যাট দাঁড়াচ্ছে,
কথাটা বোঝাতে পারলাম? কথাটা বুঝতে পারলাম নিশ্চয়ই। এটা কোনো কারণবশত একটা ভুল মিস্টেক হয়ে গেছে। একটা কাজ করা যেতে পারে, এখানে যদি তোমরা ভি এর মান বসাও, এটা আমার এসেছিলো কিন্তু, তাহলে হাফ ইন্টু এস বাই টি রেখে দিলাম, এম রেখে দিলাম, এই ভি এর মানটা বসাতে পারো। ভি এর মানটা কি না এস বাই টি স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা মানটা বসাতে পারো। ঠিক, তাহলে আমাদের কাছে আসবে হাফ ইন্টু এস বাই টি তার হোল স্কোয়ার, ওকে, দুটো এস বাই টি নিয়ে নিলাম, স্মল এম ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা হতে পারে। তাহলে কি হচ্ছে, মাস ইন্টু মাস কত হচ্ছে, মাস ইন্টু মাস, মাস স্কোয়ার ডিভাইডেড বাই একটা মাস, তাহলে অনলি মাস পড়ে থাকছে, এইটুকু জায়গাটা থেকে একটা মাস পড়ে থাকছে, আর এস বাই টি একটা বেগের স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার, এটা আসতে পারে, এটা হতে পারে, লাস্ট অ্যান্সার এটা আসতে পারে। কিন্তু এইটা যেটা উত্তরে দিয়েছে একেবারেই ভুল। কেমন ভুলটা আমি মাত্রাগত বিশ্লেষণ দিয়ে বুঝিয়ে দিলাম। ওই জন্য মাত্রা জানাটা, ডাইমেনশনাল অ্যানালাইসিস করাটা অনেক বেশি জরুরি, অনেক কিছু জানতে পারা যায়। ঠিক আছে, মাত্রাগত বিশ্লেষণ যেটা, সেটা তোমরা বুঝতে পারছো যে এটার খাসিয়াতটা কোথায়। অনেক কিছু কঠিন কঠিন প্রশ্নের সমাধান মাত্রাগত বিশ্লেষণ দিয়ে অনায়াসে দেওয়া যেতে পারে, এবং সেটা সহজ প্রসেসে। চলো 14 নম্বর প্রশ্নটার দিকে এগিয়ে যাই আমরা। 14 নম্বর প্রশ্নটা একটা বিশাল দিয়েছে, কি দিয়েছে, 5 কেজি ভরবিশিষ্ট একটি ব্লককে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত একটি নততল বরাবর টানা হলো, মানে ওপর দিকে টানা হচ্ছে, ওপর দিকে টানা হচ্ছে, এইভাবে টানা হচ্ছে, ওপর দিকে ব্লকটাকে এইভাবে টানা হচ্ছে, মানে এদিকে একটা ফোর্স কাজ করছে। কিন্তু আচ্ছা ব্লকটা ত্বরণ আছে, আচ্ছা তাহলে অনুভূমিক বেগ নয়, মানে সমবেগ নয়, একটা ব্লকটা ত্বরণ আছে। কত ত্বরণ আছে না 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণটা কিন্তু আছে। আচ্ছা, তবে স্থির অবস্থা থেকে 5 সেকেন্ড পরে ব্লকটির উপর কী পরিমাণ ক্ষমতা প্রযুক্ত হবে, ক্ষমতাটা জানতে চেয়েছে। তাহলে কাজ করি, বেগ দিয়েছে, বেগ দেয়নি, বেগটা বার করে নেবো, সময় যখন দিয়ে দিয়েছে, ত্বরণ যখন দিয়ে দিয়েছে, বেগটা বার করে নেবো, অসুবিধা নেই। ত্বরণটা কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে, ত্বরণটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এইদিকে যদি আমি ফোর্স দিই, তাহলে নিচের দিকে তো কাজ করছিলই এমজি সাইন থিটা, তার সাথে ঘর্ষণ বলটাও কিন্তু ওকে আটকানোর চেষ্টা করবে, দ্যাট উইল বি মিউ এমজি কস থিটা, প্রথম কথা। তাহলে এই যে এফটা যেটা দাঁড়াবে, সে অবশ্যই বেশি থাকবে। বা আরেকটা জিনিস, এটা কি দিয়েছে, ব্লকের সাথে, আচ্ছা নততল বরাবর টানা হলো, নৌকের সাথে এত, হ্যাঁ, আচ্ছা এখানে কিন্তু কোনো ঘর্ষণ বলের চান্স দেয়নি, ফলে এটা আমাদের করার দরকার নেই। তাহলে আমরা একটা কাজ করব, আমরা নিউটনের সমীকরণটা লাগাবো, যে এফ মাইনাস এমজি সাইন থিটা, সেটা তৈরি করবে ওর মধ্যে লব্ধি বলের এম এর পরিমাণ তৈরি করবে। কথাটা পরিষ্কার না? বোঝা গেছে। এবার যদি আমি বলি যে এই এফ ফোর্সটার মান কত হবে, এই এফ ফোর্সটার মান মাস দিয়েছে, আচ্ছা সেটা হবে এম এ প্লাস এমজি সাইন থিটা, থিটা দিয়েছে, হ্যাঁ 30 ডিগ্রি দিয়েছে, সাইন 30 হাফ, তাহলে এম এ প্লাস এমজি বাই টু, বেশ ভালো জিনিস। এমটা কত না 5 কেজি, তাহলে 5 কেজি, ত্বরণটা কত না 0.5, প্লাস এমটা কত 5 কেজি, জিটা কত 10 ধরছি আমি, জিটাকে আমি 10 ধরছি, ডিভাইডেড বাই 2, তাহলে 2 5 10, ফলে এটা হচ্ছে 2.5 প্লাস 25, তাহলে 27.5 নিউটন বল কাজ করবে। এবার আসছি বেগটা কত না স্থির অবস্থা থেকে, মানে t0 থেকে t5 সেকেন্ড গেছে, ফলে ত্বরণটা গুণিত যে সময়টা 5 সেকেন্ড, সেটা বসিয়ে দিলেই আমাদের কাজ হয়ে যাবে, দ্যাট উইল বি 2.5 মিটার পার সেকেন্ড। এবার যদি এই দুটোর গুণ করি আমরা, ফোর্স ইন্টু ভেলোসিটি, তাহলে আমাদের ক্ষমতা পাওয়ার কথা, দেখা যাক কত পাচ্ছি, দ্যাট ইজ 27.5 ইন্টু 2.5 কত এলো, 68.75 এত ওয়াট। আর যদি গড় ক্ষমতা বলে, গড় ক্ষমতা মানে প্রথমে আর পরে, এটা তো পরে হলো না, আফটার 5 সেকেন্ড, আর প্রথমে ক্ষমতা কত ছিল 0, কেন, কারণ প্রথমে বেগটাই ছিল 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ফলে পি অ্যাভারেজ যেটা আসবে সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই 2, মানে পি প্লাস 0/2 মানে পি বাই 2, তাহলে 68 ডিভাইডেড বাই 75 ডিভাইডেড বাই 68.75 ডিভাইডেড বাই 2, দ্যাট উইল বি কত আসবে, 2 3 6, 2 4 8, আর 75কে করলে 2 3 6 15, 2 7 14, 2 5 10, এটা কি আসছে কাছাকাছি 67.5 নিয়েছে, আর এটা নিয়েছে। কিছু ভুল করলাম কি? আই হোপ তো কিছু ভুল করিনি। এটা হয়তো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ও আমি তো জিটা 10 ধরেছি, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই কিছু,
এটা 35.75, আমার 34.37 এসেছে। ঠিক আছে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের প্রশ্ন এখানে কমপ্লিট করলাম। এবার আমরা 15 নাম্বার 16 নাম্বার এর প্রশ্নের দিকে যাই। ধীরে ধীরে যেতে হবে আমাদের, গরমটা কম আছে ফলে সেরকম কিছু পরিশ্রম লাগেনি আর কি, এটাই ফ্যাক্ট। চলো নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নাম্বার। বলা আছে 12,000 কেজি ওজনের একটি রেল ইঞ্জিন 5 মিটার পার সেকেন্ড সমবেগ নিয়ে 15 ডিগ্রি কোণে আনত রেল বরাবর গতিশীল। ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। দেওয়া আছে জিটা এত। আচ্ছা 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 আচ্ছা, বেগ তো দিয়ে দিয়েছে, ওজনটা দিয়ে দিয়েছে, ওজনটা হচ্ছে 12,000 কেজি, বাপরে। আচ্ছা, তারপর দিয়েছে থিটাটা হচ্ছে 15 ডিগ্রি, থিটাটা হচ্ছে 15 ডিগ্রি। সমবেগটা দিয়ে দিয়েছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে 5 মিটার পার সেকেন্ড। জানতে কি চেয়েছে, জিটা দিয়ে দিয়েছে, জিও দিয়ে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জানতে চেয়েছে পাওয়ারটা কত, পাওয়ারটা কত, সেটা হবে ফোর্স ইন্টু ডিসপ্লেস, ফোর্স ইন্টু ভেলোসিটি। আচ্ছা, এই কালারটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি? না, এর থেকে কালো কালিটাই তোমাদের দেখতে সুবিধা হবে, নাহলে এটা তো বুঝতে পারবে না। যাই হোক, এখানে আমরা যে ক্ষমতাটা বার করবো সেটার জন্য আমাদের দরকার ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে ফোর্সটা হবে mg সাইন থিটা, মানে mg সাইন 15। কেন হলো? কারণ নততল বরাবর বস্তুর যে উপাংশ থাকে সেটা হচ্ছে mg সাইন থিটা, কারণ এখানে ঘর্ষণের কোনো প্রশ্ন বলেনি। ইন্টু বেগ ভি, তাহলে এমটা কত 12,000 গুণিত জিটা কত 9.8, সাইন 15 ডিগ্রি বার করব আমরা, গুণিত বেগটা হচ্ছে কত না 5। এটা ফ্ল্যাট কোশ্চেন, কিছু সেরকম দেওয়া নেই। এটার মানটা আমরা দেখে নিই একটু। তাহলে 12,000 বা প্রথমে সাইনের মানটা বার করে নিই। সাইন 15 ইন্টু 12,000 ইন্টু 9.8 ইন্টু 5, তোমাদের কাছে চলে এলো 152,185.5985, এটা চলে এলো। এবং অ্যান্সারটা 152 রেখেছে, মানে 1 2 3, হ্যাঁ, মানে 152.18 কিলোওয়াট। ক্ষমতা বার করতে বলেছিল, এত কিলোওয়াট হয়েছে। 16 নম্বর প্রশ্নটার দিকে এগিয়ে যাই। 16 নম্বরের প্রশ্নটা একটা নিউটনের গতিসূত্র আমাকে মনে করিয়ে দিচ্ছে বারবার, খুব ভালো একটা প্রশ্ন দেখলাম আমি। চলো দেখো, ওই বুলেটের অঙ্ক দিয়েছে, তক্তার মধ্যে ঢুকে যাচ্ছে দিয়েছে, এই জিনিসটা দিয়েছে, ভালো অঙ্ক। ঠিক আছে, চলো, এগুলো মুছতে বেশ সময় লাগছে। আমি এক কাজ করছি, আমি লাল কালিটা ইউজ করছি, তাড়াতাড়ি মোছা যাচ্ছে লাল কালিটা। দেখো কি বলেছে, বলেছে যে কত নাম্বার, 16 নাম্বার বলেছে যে একটি 20 গ্রাম ভরের, আচ্ছা ভরটা দিয়ে দিয়েছে প্রথমে 20 গ্রাম, একে 1000 দিয়ে ভাগ করবো আমরা, তাহলে 20 5 100, 1 50 কেজি। দ্বিতীয় কথা হচ্ছে যে গুলিটা প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে কত না 500 দিয়ে দিয়েছে, 500 কত 500 সেন্টিমিটার, 500 সেন্টিমিটার প্রতি সেকেন্ড, মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড, ডান। এটাও প্রাথমিক বেগ, এবং একটা 5 সেন্টিমিটার পুরু, এটাও 5/100 মানে 0.05 মিটার, এত মিটার পুরু একটা তক্তাকে ও প্রবেশ করতে পেরেছে। তাহলে ওর ত্বরণটা, মানে মন্দনটা প্রথমে বার করি। মন্দনটা হবে ফোর্স ডিভাইডেড বাই মাস, বা এইটা দিয়ে যদি আমরা বার তো করতে পারবো না কারণ ফোর্স দেওয়া নেই, আমরা একটা কাজ করতে পারি যে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস অর মাইনাস 2as, এখানে প্লাস হয় না মাইনাস, কারণ মন্দনের গল্প করা হয়েছে। প্রাথমিক বেগটা কত, প্রাথমিক বেগটা দেওয়া আছে, অন্তিম বেগটা কত 0, প্রাথমিক বেগটা কত 5, তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, ত্বরণটা জানি না, স্মরণটা কত না 0.05, এই গেল ব্যাপার, কথাটা বোঝা গেছে। ফলে এখান থেকে আমরা এটা পেয়ে যাবো 5 স্কোয়ার 25 ডিভাইডেড বাই 2টা নিচে এলো, 0.05টা নিচে এলো, এটাকে তুলে নিলে 100 উপরে রয়ে গেল, 5 দুগুণে 10, একটা শূন্য কেটে গেল, ফলে 250 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ওর মন্দন। এই মন্দনটা আমাদের কাজে লাগবে সেকেন্ড কেসটাতে প্রাথমিক যে বেগটা সেটা এটাই আছে, কিন্তু অন্তিম বেগটা কত সেটা জানতে চাইছে। তাহলে অন্তিম বেগটা কত হয়ে যাবে, প্রাথমিক বেগটা হচ্ছে 5 তার স্কোয়ার, মাইনাস হবে অবশ্যই 2 ইন্টু এ মানে 250, ইন্টু তার সাথে আবার এস মানে বা ডি মানে 0.05কে তুললে নিচে আসবে 100 হয়েছে। আচ্ছা, তাহলে
5 স্কোয়ার 25 মাইনাস এখানে যেটা আসছে একটা শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, আরেকটা শূন্য কেটে গেল, 25 দিয়ে মাইনাস করে দিলাম। কি করলাম আমি, এটা ভুল হলো কেন? আচ্ছা, এখানে বেদটা তো পাল্টে গেছে, ডি ড্যাশটা তো আলাদা। ডি ড্যাশটা হচ্ছে 1 সেন্টিমিটার পুরো যদি হয় মানে 0.01 ফুট হবে এখানে, 0.01 মানে 1/100। এবার ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল। এরপর যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 25 দুগুণে 50, 50-এর একটা কেটে গেল মানে 5 বাদ চলে গেল, তাহলে তো 20 আসার কথা। আচ্ছা ভি স্কোয়ার না, আচ্ছা তাহলে 20 আসার কথা, ভিটা তাহলে √20। এবার ঠিক আছে, √20 কত হবে, 4 পয়েন্ট সামথিং কিছু হবে, √20 4.47 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা একদম পাতি অঙ্ক, এটা কার্যক্ষমতা শক্তি যদি তুমি নাও জানো তাও কিন্তু এটা করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। 4.47 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। চলো 17 নম্বর প্রশ্নটা দেখে নিই, আমি বোর্ড করে নিয়েছি পরিষ্কার 17 নম্বর প্রশ্নটা। ওকে চলো, 0.4 কেজি ভরের একটি উল্লম্ব বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে বস্তুটি দুবার পূর্ণ আবর্তন করছে। সেখান থেকে আমরা ওমেগা বার করতে পারবো, দ্যাট ইজ 2πn, মানে হচ্ছে 2π ইন্টু কতবার না দুবার, মানে 4π মানে হচ্ছে 4 ইন্টু পায়ের মান হচ্ছে কত না 3.14। এটা আসবে, যেটা আসবে এটা একটা। এখন ব্যাপারটা হচ্ছে যে সর্বোচ্চ বিন্দুতে টান আর সর্বনিম্ন বিন্দুতে টান, এই দুটো জিনিস বার করতে বলেছে। সর্বনিম্ন বিন্দুতে টান আর সর্বোচ্চ বিন্দুতে টান, আমি দুটো একসাথে বার করে নিচ্ছি। একটা টান হবে mv² মাইনাস mg, তোমরা বুঝতে পারছো। এরকম জায়গাতে থাকলে টিটা নিচের দিকে, টানটা নিচের দিকে, এবং অভিকেন্দ্র বলটা মানে ওজনটা সেটাও নিচের দিকে সর্বোচ্চ পজিশনে, এবং সর্বনিম্ন পজিশনে টানটা সুতোর টানটা এদিক বরাবর, mg নিচের দিকে বরাবর। অভিকেন্দ্র নেট যে কেন্দ্রমুখী বল, দ্যাট ইজ টি মাইনাস mg, সেটা mv²/r এর সাথে সমান। আর এই ক্ষেত্রে টি প্লাস mgটা সেটা mv²/r এর সাথে সমান করেই দিলাম। ওকে, সেখান থেকে তোমরা টি পেতে পারো, দ্যাট ইজ mv²/r মাইনাস mg, আর এখান থেকে পেতে পারছো mv²/r প্লাস mg। এই দুটোর মান বার করলে আমাদের কাজ হয়ে যাবে। আর এই mv²/r তো আমরা বার করতে পারবো না, যেহেতু আমাদের বেগ দেওয়া নেই, রৈখিক বেগ দেওয়া নেই, ফলে আমরা এটাকে কনভার্ট করবো m⍵²r দিয়ে, মাইনাস mg আর m⍵²r প্লাস mg। ব্যাস এই দুটো জিনিস বার করে নিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো প্লাস মাইনাস দুটো বার করছি, তাহলে m⍵²r বার করি আর mg বার করি, একবার ওটাকে যোগ করে দেবো, একবার ওটাকে বিয়োগ করে দেবো। তাহলে m কত আছে, m কত দেওয়া আছে 0.4 কেজি। ওমেগাটা কত এলো না 4 ইন্টু 3.14 তার স্কোয়ার। রেডিয়াসটা কত দেওয়া আছে, রেডিয়াসটা দেওয়া আছে 1.2 মিটার। এটা দাঁড়াচ্ছে, এটার মান কত আসছে আগে দেখে নিই, 4 ইন্টু পাই, ওকে 4 ইন্টু পাই তার স্কোয়ার, ওকে ইন্টু 0.4 ইন্টু 1.2, এটা আসছে 75.79। আর mg কত আসবে 0.4 ইন্টু 9.8, তাহলে 0.4 ইন্টু 9.8 এটা আসবে, দ্যাট ইজ 3.92। তাহলে এই দুটোর একবার যোগ করব, একবার বিয়োগ করব। যোগ যদি করি তাহলে কি পাচ্ছি, বিয়োগ যদি করি তাহলে কি পাচ্ছি, এটার সাথে একবার যোগ করছি 75.79, আমাদের কাছে এলো 79.71, আর একবার 75.79 বিয়োগ করব 75.79, সেটা আসবে 71.87। এই দুটো আসছে, ওকে 71.8 আর 79.6, এটাকে 6 নিয়েছে, যাই হোক এটা আর এটা মোটামুটি অ্যান্সার তোমাদের আসবে, এই দুটো অ্যান্সার। কথাটা বোঝা গেছে। এবার আমরা 18 নম্বর প্রশ্নের দিকে চলে যাই, আর আমাদের বেশি নেই, 18 আছে এবং 19 আছে, ঠিক আছে। 18 নম্বরের প্রশ্নটায় যেটা বলেছে সেটা কিন্তু প্রবলেম সেট 1-এ 40 নম্বরের প্রশ্নটার সাথে কিন্তু ম্যাচ আছে। 40 নম্বরের প্রশ্নটা কিন্তু আমি করিয়েছিলাম যে কিভাবে ওই পরিমাণ গতিশক্তি স্থানান্তরিত হয়, ডিটেলসে তোমরা কিন্তু সেটা দেখবে, অবশ্যই দেখবে, কারণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা প্লে করে। যাই হোক, আমি কিন্তু এখানে কিন্তু সূত্রটাতে পুট করে দেব, আমি কিন্তু এখানে ডিরাইভ করব না 18 নাম্বার। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ এই জিনিসটা আমি তোমাদের দেখাই,
এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ 40 নম্বরের যে প্রশ্নটা আছে এই জায়গাটাতে, যে এই পরিমাণ স্থিতিশক্তি কিন্তু স্থানান্তর হয়, গতিশক্তি কিন্তু স্থানান্তর হয়, গতিশক্তি কিন্তু স্থানান্তর হয়, বোঝা গেছে? সেই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। কী পরিমাণ হয় না 4 স্মল এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম প্লাস ক্যাপিটাল এম তার স্কোয়ার, এই জিনিসটা এখন বলে দিয়েছে। একটার মাস যদি এম হয় আর একটার মাস নাকি 4m, বাকি টোটাল সূত্রটাই সেম, 4 ইন্টু একটার মাস গুণিত আরেকটার মাস ডিভাইডেড বাই একটার মাস প্লাস আরেকটার মাস তার স্কোয়ার। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে 4 4 16m স্কোয়ার, আর নিচে আসছে 5m তার স্কোয়ার মানে 25m স্কোয়ার। এটা কেটে গেল এবং এরপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 16 25 গুণিত 100 যদি নিই, কারণ আমাদের পার্সেন্টেজে অ্যান্সার আছে 25 4, তাহলে 4 4 16 64, মানে 16 4 64, 64% গতিশক্তি স্থানান্তরিত হবে, গতিশক্তি স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হবে। আই হোপ জিনিসটা বোঝা গেছে। আমাদের আজকে লাস্ট প্রশ্ন 19 নম্বরের প্রশ্ন, সেই জিনিসটার দিকে আমরা এগিয়ে যাই, চলো। দেখো প্রশ্নটা ছিল ইউ দ্রুতি নিয়ে একটি বল অবিলম্বের সাথে থিটা কোণে মেঝেতে আঘাত করল। সংঘাতটি আংশিক স্থিতিস্থাপক হলে প্রতিফলিত বলের দ্রুতি এবং ওর প্রতিফলন কোণের মান নির্ণয় করো। স্থিতিস্থাপক গুণাঙ্ক ই, ছোট হাতের ই। প্রশ্নটা দিয়েছে, প্রশ্নের ছবিটা কিছুটা আমি এইভাবে এঁকেছি, আমি এই পাশটা একটু চাপা দিয়ে দিই। আচ্ছা, প্রথমে বলে রাখি এইভাবে ভিডিওটা করার অর্থ কী, এত সুন্দরভাবে শেষ হলো কিন্তু শেষটা ঠিকভাবে হলো না, কেন? একটু গন্ডগোল হয়ে গেছিলো, মানে ভিডিওটা অফ হয়ে গেছিলো, সেটার জন্য। যাই হোক, পড়াশোনা তো বন্ধ করলে চলবে না। দেখো এইভাবে এই যে মেঝেটা দেখতে পাচ্ছ, এই যে মেঝেটা, এই মেঝেতে বলটা এসে পড়েছে, বাট উল্লম্বের সাথে থিটা কোণে এসেছে। তাহলে এইভাবে যদি আসে ও একটা যে কোনো কোণে প্রতিফলিত কোণটাকে আমি ফাই ধরলাম, দেখতেই পাচ্ছ ফাই ধরে চলে গেল, ওকে চলে গেল। এখন এর যদি উপাংশ বিভাজন করি, ইউ কস থিটা উপর দিকে আর ইউ সাইন থিটা এই দিকে, লেফট টু রাইট দুটো ভাগে ভাগ করে নিলাম, বেশ খুব ভালো জিনিস। আর এই যদি ভি বেগে চলে যায় তাহলে ভিটাকেও দুটো অংশে ভাগ করে নিলাম, যেহেতু ফাই হচ্ছে অ্যাঙ্গেল, ফলে ওপর দিকে ভি কস ফাই আর এক্স অক্ষ বরাবর ভি সাইন ফাই। আচ্ছা বেশ, তাই হলো। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, যে অ্যাপ্লাইং এক্স বরাবর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, দেন উই উইল গেট যে প্রাথমিক ভরবেগ ইজ ইকুয়াল টু অন্তিম ভরবেগ। প্রাথমিক ভরবেগটা কত? ভর তো যেমন ছিল তেমনি, প্রাথমিক বেগটা কত না ইউ সাইন থিটা, আর ভর যেমন ছিল তেমনি অন্তিম বেগটা কত না ভি সাইন ফাই। এইবার যদি আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি, সংঘাত গুণাঙ্ক বলে কাকে? তাহলে সংঘাত করার পর বেগ ডিভাইডেড বাই সংঘাত করার আগে বেগ। সংঘাত করার পরে দেখতে পাচ্ছি ভি কস ফাই, সংঘাত করার আগে বেগটা কত? ইউ কস থিটা। ওকে ডান। মাটির সাথে সংঘাত করেছে, নিশ্চয়ই এই এক্স বরাবর কোনো সংঘাত নেই, এখানেই ট্রিক কোয়েশ্চেনটা, আর কিচ্ছু না, সেটা হবে ই। তাহলে ভি কস ফাই হয়ে যাবে ই গুণিত ইউ গুণিত কস থিটা। সেখান থেকে আমরা এম উভয় পক্ষে গুণ করে নিলাম এবং আমরা পেলাম এম ভি কস ফাই ইজ ইকুয়াল টু এম ই ইউ কস থিটা। এটা পেলাম 2 নাম্বার। এখন এই 1 নাম্বার আর 2 নাম্বারকে যদি একটু ক্ল্যারিফাই করি তাহলে আমাদের কাছে ট্যান ফাই এর মান চলে আসবে, সেটা আমি পরে বার করছি। তার আগে ভি এ চলে আসি একটু। আচ্ছা, ভি স্কোয়ারকে লিখতে পারি কি, যে ভি স্কোয়ার গুণিত সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই। কেন? কারণ সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে এক গুণিত ভি স্কোয়ার, দ্যাট ইজ ভি স্কোয়ার, সেটাই লিখেছি। এখন ভি স্কোয়ারকে যদি দুটোতে গুণ করে নিই তাহলে ভি স্কোয়ার গুণিত সাইন ফাই মানে সাইন স্কোয়ার ফাই প্লাস ভি স্কোয়ার গুণিত কস স্কোয়ার ফাই, এই জিনিসটা এলো। এবার যদি আমি বলি যে এখানে ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই মানে কি, ভি সাইন ফাই তার স্কোয়ার। এবার ভি সাইন ফাই কোথায় পেয়েছি ভি সাইন ফাই। ভি সাইন ফাই মানে কি বলতে পারি, ইউ সাইন থিটা। ইয়েস, ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার, মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা করেছি। আর ভি কস ফাই তার হোল স্কোয়ার, ভি কস ফাই, ইয়েস ভি কস ফাই, ভি কস ফাই
ভি কস পাই মানে হচ্ছে ই ইউ কস থিটা তার স্কোয়ার, মানে ই স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে ডান। এবারে ইউ স্কোয়ার কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইটা আমাদের হয়ে গেল অন্তিম বেগের রাশিমালা। তুমি চাইলে এটাকে রুট নিয়ে নিতে পারো, তাহলে অনলি ভি পাবে এবং অ্যান্সারও সেমনি টাইপেরই দেওয়া আছে। এখানে চলে আসি, এইখানে যেটা বলছি আমি সেটা হলো এই যে 1 নম্বর আর 2 নম্বর আছে, সেগুলোকে থিটাগুলোকে ডিভাইডেড বাই করো, ফাইগুলোকে ডিভাইডেড বাই করো। এখানে ফাইটা রাইট হ্যান্ড সাইডে আছে, এখানে ফাইটা লেফট হ্যান্ড সাইডে আছে, একটু গুছিয়ে নাও। আমাদের দরকার ট্যান ফাই, ফলে সাইন ফাই বাই কস ফাই, এর রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডের ভাগ করো, তাহলে এই জিনিসটা পেলাম। এরও রাইট হ্যান্ড সাইডের সাথে এর লেফট হ্যান্ড সাইডের সাথে এবারে রাইট হ্যান্ড সাইডের ভাগ করলাম, দেন এটা পেলাম। দেন ছোট্ট একটা ক্যালকুলেশান, এমন কিছু নয়, এটা একটু মিস্টেক হয়ে গেছিলো, একটু স্কিপ হয়ে গেছিলো বলতে ভিডিওটা অফ হয়ে গেছিলো। তা আমি ভাবলাম এটা ভিডিওটা যখন থাক, ফোনটাও হিট হয়ে গেছে, ফলে আর আমি এগিয়ে গেলাম না, ভাবলাম ভিডিওটা তো বড় হয়ে গেছে, তার ফলে আমি এটা পেজে করে দিলাম। আই হোপ তোমাদের বুঝতে পেরে গেছে, বোঝা সে মতলব, কিছুই না, বোর্ড করি কি খাতা করি, তাই না? থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্থিতিবিজ্ঞান এমসিকিউ ফুল সলিউশন নিয়ে। টিল দেন টাটা, পড়াশোনা করতে থাকো, অল দ্য ভেরি বেস্ট, বাই।